গুড ইভিনিং ক্লাস। আজকেও অ্যাটেন্ডেন্স যথেষ্ট কম। কি আর করা যাবে, আমরা সবাই এসআইআর এ ব্যস্ত, তাই তো? চলো, যে কজন আছো তাদেরকে দেরি করে লাভ নেই। লেটস বিগিন। স্ক্রিনে কাকে দেখা যাচ্ছে? আমরা স্ক্রিনে কাকে দেখতে পাচ্ছি? একটু চ্যাটে অ্যান্সার দাও। রতন টাটা। একদম। উনি কিছুদিন হলো আমাদের সাথে, উনি আর নেই, কিন্তু আশা করি আমরা প্রত্যেকে ওনার সম্বন্ধে কম বেশি ফ্যামিলিয়ার। ভদ্রলোক কিন্তু দেশের জন্য অনেক কিছু করেছেন। হয়তো ব্যক্তিগতভাবে সবার ওনাকে ভালো নাও লাগতে পারে, কিন্তু সার্বিক দিক থেকে দেখলে ওনার কোটগুলোও আমরা মেনে চললে অনেক কিছু শিখতে পারবো। কি বলছেন উনি? নান ক্যান ডিস্ট্রয় আয়রন। আয়রন মানে কি? লোহা। লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, বাট ইটস ওন রাস্ট ক্যান। কিন্তু তার নিজের যে জং, মরিচা, তাই তো, সেটা কি করতে পারে? লোহাকে ধ্বংস করে দিতে পারে। লাইকওয়াইজ, none can destroy a person, but its own mindset can. তাহলে রতন টাটার বক্তব্য অনুযায়ী উনি কি বলছেন, যে লোহাকে যেমন বাইরে থেকে কেউ ধ্বংস করতে পারে না, লোহার ভেতরে থাকা বা লোহারই একটা অংশ যে মরিচা, বা আমরা যেটাকে চলতি কথায় জং বলি, তো সেইটা কি করে? লোহাটাকে আস্তে 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 ধ্বংস করে দেয়। ঠিক একইভাবে অন্য কেউ একজন ব্যক্তিকে ধ্বংস করতে পারে না। কে পারে? সেই ব্যক্তির মাইন্ডসেট, মানসিকতা, তাই তো। সে কি ধ্যান ধারণা নিয়ে চলছে, তার মাইন্ডসেটটা কি রকম, তার উপর নির্ভর করছে সে ধ্বংস হয়ে যাবে না উন্নতি করবে। তাহলে আমাদের মানসিকতা যদি হয় জং ধরা, বা আমাদের যে চাল চলন, আমরা যেভাবে চলাফেরা করি, আমরা যেভাবে জীবনযাপন করি, সেখানে যদি জংয়ের ব্যাপারটা চলে আসে, মরিচার ব্যাপারটা চলে আসে, তাহলে আমাদের কি হবে? উন্নতি তো হবেই না, পতন হতে পারে। ডিস্ট্রয় আ পারসন মানে এমন নয় তো মানুষটাকে, তার দৈহিক অবয়বটাকে ধ্বংস করে দেওয়া, তার পতনটাই এখানে বোঝানো হচ্ছে। তো আমি এই মরিচা, রাস্ট, এই কথাটা আজকে এই কারণেই আনলাম, যে আমরা কিন্তু ক্লাসে আসি না কারণ আমরা সব জানি। স্যার যেগুলো পড়াবেন সেগুলো আমরা সব জানি, তাহলে নতুন করে জানার কিছু নেই। কিন্তু লোহাটাও যদি পড়ে থাকে তাহলে কি হয়? মরিচা ধরে যায়। অথচ খেয়াল করে দেখবে, আমরা যে দৈনন্দিন ব্যবহার্য যে টুলস গুলো রয়েছে আমাদের, সেটা মায়ের রান্নাঘরে থাকা বটিটা হতে পারে, বা আমাদের মাঠে কাজ করে আমার বাবা কাকা তাদের হাতের কাস্তিটা হতে পারে, কাস্তে যেটাকে আমরা বলি, আর দা হতে পারে। সেগুলো যেগুলো রেগুলার ইউজ হয় সেগুলো কিন্তু একদম শার্প, সাইন করছে, পুরো চকচক চকচক করছে, কারণ ওগুলো প্রতিনিয়ত ব্যবহার হয় এবং মরিচা ওগুলোর কোনো ক্ষতি করতে পারে না। তাহলে কি, আজকের আমাদের যে প্রথম স্লাইড, তার বিষয়বস্তুটা কিসের উপর? যে আমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে যাতে জং না লেগে যায়। জং লেগে গেলে কি হবে? আমাদের যে লক্ষ্য, আমরা তো একটা লক্ষ্য নিয়ে পড়াশোনা করছি, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। তাহলে আমাদের মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে, যাতে আমরা লক্ষ্যে পৌঁছানোর জন্য যতখানি পরিশ্রম করা দরকার, যতখানি প্র্যাকটিস চালিয়ে যাওয়া দরকার, সেটা চালিয়ে যাব, এবং অতি অবশ্যই আমরা আমাদের লক্ষ্যে একদিন পৌঁছাবো। চলো
নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, আগের দিন কি পড়িয়েছিলাম তোমাদের সব নিশ্চয়ই মনে আছে। আজকেও খুব ছোট একটা টপিকের উপর পড়াবো। আমরা কয়েকদিন ধরে খেয়াল করছি যে তোমাদের অ্যাটেন্ডেন্সটা ক্রমশ কমছে। জানি না সমস্যাটা কোথায়, কিন্তু আমি আগের দিনও বলেছিলাম, আজকেও বলছি যে হয়তো তোমাদের মনে হচ্ছে জানা জিনিস বারবার পড়ানো হচ্ছে, এই ক্লাস অ্যাটেন্ড করে কি হবে। কিন্তু সত্যি কথা বলতে আমরা তো আর প্রাইমারি লেভেলে ভর্তি হইনি, বা আমরা আরো নিচু লেভেলে ভর্তি হইনি, ইউকেজি এলকেজি যাই বলো। তাহলে আমাদের শেখা জিনিসটা চর্চা করানোর জন্যই কিন্তু আমাদের রেগুলার ক্লাস। এমন নয় যে প্রতিদিন তুমি নতুন কিছু শিখতে পারবে, আবার এটাও নয় যে তুমি কিছুই শিখতে পারবে না নতুন, সবকিছু হবে। কিন্তু একসাথে বসে যখন আমরা, মানে আমরা বলতে আমি আমাদের স্যারদের কথা বলছি এবং তোমাদের কথা অর্থাৎ স্টুডেন্টদের কথা বলছি, আমরা যখন একসাথে চলবো তখন আমাদের লক্ষ্যটা আমাদের কাছে অনেকটা সহজ হয়ে উঠবে। তোমরা একা চলছো, অবশ্যই লক্ষ্যে পৌঁছবে, কিন্তু আমরা হাতটা যদি ধরি তোমাদের, তাহলে তোমাদের বাধা বিপত্তিগুলো পেরোতে একটু সুবিধাই হবে। চলো বেশি না বকে আমি পরের স্লাইডে যাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে প্রিপোজিশনস। স্যার এইটুকু যে একটা টপিক নিয়ে আপনি কতক্ষণ ক্লাস করাবেন? না, বেশিক্ষণ ক্লাস করাবো না, তোমাদের সময় বেশি নিলে তোমরা বিরক্ত হচ্ছ, বিব্রত হচ্ছ। আমি অল্প সময়ের মধ্যে সারার চেষ্টা করব। দেখো যদি নতুন কিছু এখান থেকে শিখতে পারো, অথবা যেটুকু জানো তারও যদি চর্চাটা হয়ে যায়, তাতেই কিন্তু আমাদের অনেকটাই উপকার হবে। ঠিক আছে, তাহলে প্রিপজিশনস কোথায় পেয়েছিলাম আমরা? আমরা যখন প্রথম বেসিক গ্রামার শিখছিলাম, মানে শিখছিলাম না, অবশ্যই চর্চা করছিলাম, প্র্যাকটিস করছিলাম, তখন আমরা পার্টস অফ স্পিচ সম্বন্ধে একটু জেনেছিলাম। তো সেখানে যে পার্টস অফ স্পিচ গুলো ছিল তার মধ্যে একটা হচ্ছে প্রিপজিশন, তাই তো? তো এই প্রিপজিশন সম্বন্ধে আমাদের সবই জানা আছে কম বেশি, কিন্তু একটু দেখে নেব যে যেগুলো আমরা জানি তার বাইরে নতুন কিছু আছে কিনা এবং সেগুলো আমাদের মনে আছে কিনা। তাহলে প্রথমেই দেখে নিই প্রিপজিশনস এর ডেফিনেশন হিসেবে ওরা ছোট্ট করে একটা সেন্টেন্স দিয়েছে, এটা দেখে নিই কি বলছে। আ প্রিপজিশন মিন্স প্লেসড ইন ফ্রন্ট অফ আ নাউন। একটা নাউনের আগে, আচ্ছা শুধু কি নাউন? না, নাউন না, প্রোনাউনও হতে পারে। মোট কথা হলো এই নাউন প্রোনাউন গুলোর আগে বসবে। তো এটা তো ডেফিনেশন হতে পারে না, আগে তো অনেক কিছুই বসতে পারে। একটা নাউনের আগে আর্টিকেল বসতে পারে, আমরা এর আগে দেখেছি, হ্যাঁ, ডিটারমাইনার্স পড়তে গিয়ে। তাহলে প্রিপজিশনটা আবার কি জিনিস? তাহলে আরেকটু আমরা ডেপথে যাই। আর প্রিপজিশন ইজ প্লেসড বিফোর আ নাউন, ব্র্যাকেটে প্রোনাউনও দিয়েছে, মানে নাউনও হতে পারে প্রোনাউনও হতে পারে, তার আগে বিফোর বসে, টু কানেক্ট ইট উইথ আদার ওয়ার্ড ইন আ সেন্টেন্স। বাক্যে ব্যবহৃত অন্য যে শব্দগুলো রয়েছে তার সঙ্গে কানেক্ট করার জন্য। কাকে? নাউন বা প্রোনাউনকে। আমরা কি জানি মূলত বাক্যের যে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সেটা কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে এই তিনটের মধ্যে সাবজেক্ট গুলো সাধারণত নাউন হয় বা প্রোনাউন হয়, হতে পারে অন্য কিছু, কিন্তু এই নাউনটার সাথে বা ওই বাক্যের মধ্যে যদি অন্য কোনো নাউন থাকে, বাক্যের বাকি অংশের ব্যবহৃত অন্যান্য শব্দের সাথে কানেক্ট করে কে? প্রিপজিশন। তাহলে প্রিপজিশন কি করে না, নাউনের সাথে বাক্যের অন্যান্য অংশের গুলোকে, অন্য অংশের শব্দগুলোকে কানেক্ট করে। এটা কি করে? প্লেস, পজিশন, টাইম, মেথড এগুলো আমাদের দেখায়। কিরকম? ওই যে আমরা যদি বলি, এখানে এক্সাম্পলে চলে যাবো এরপরে, তাহলে দেখো বুঝতে পারবো। এখানে দিয়েছে দেয়ার ইজ আ বল। বল মানে কি আমরা জানি, গোলক, ক্রিকেট খেলতে যেটা লাগে, ফুটবল খেলতে লাগে, গোলক গুলোকে আমরা ইংরেজিতে বল বলি, বলের বাংলা আমরা বলি না। তাহলে এখানে সেন্টেন্সটা দেয়ার ইজ এ বল, দেয়ার ইজ আ বল লিখে কিন্তু এরা অপশন দিয়েছে আমাকে, অ্যাবভ, অন, ইন আর আন্ডার। তারপরে কি করেছে? বাকি অংশটা দিয়েছে দ্য বক্স।
তাহলে এই দা বক্সটা একটা নাউন, মানে বক্সটা নাউন অবশ্যই, দাটা তো আর্টিকেল, তোমরা জানো ডেফিনিট আর্টিকেল। তো বক্সটা নাউন, বক্স নাউনের আগে আমি এমন কোনো শব্দ বসাবো, দেখবো বাক্যটার কি মিনিং দাঁড়াচ্ছে। দেয়ার ইজ আ বল অ্যাভব দ্য বক্স। তাহলে কি বলছে, বলটা কোথায় রয়েছে, বক্সের ওপরে। আচ্ছা এই ওপরে মানে কোথায়, টাচ করে থাকবে না কিন্তু। অ্যাভব কখন বসে, যখন উপরে বোঝায় কিন্তু যার উপরে বোঝাচ্ছে তাকে টাচ করে থাকে না, তার থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে থাকে। ঠিক আছে, তাহলে বার্ডস ফ্লাই অ্যাবভ আওয়ার হেড, আমাদের মাথার সঙ্গে ছুঁয়ে তো টাচ করে তো পাখিরা উড়বে না, কিন্তু যদি আমাদের মাথার উপর টুপিটা থাকে তাহলে আমরা কি বলি, তখন আর অ্যাবাব বলি না। ঠিক আছে, ওগুলো আমরা আরো পরে ডেপথে যখন ঢুকবো তখন বুঝবো। তাহলে এই অ্যাবাবটা দিয়েও কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। বলটা কোথায় আছে বক্সের, সেই এই যে প্লেস বা পজিশন অবস্থান, এটা বোঝাচ্ছে এই অ্যাবাব, এটা হচ্ছে প্রিপোজিশন। আবার আমি যদি অন ইউজ করি তাহলে কি হচ্ছে, বলটা বাক্সের উপরে রয়েছে এবং এই বাক্সের যে সারফেসটা, এই যে বাক্সের সারফেস, এই সারফেসটাকে কিন্তু বলটা টাচ করে রয়েছে, সেই জন্য এটা আমরা বললাম দ্য বল কি হয়েছে, বাক্সের সঙ্গে ছুঁয়ে আছে বলে দেয়ার ইজ আ বল অন দ্য বক্স। এবার যদি এই বাক্সটাকে খুলে আমরা ভেতরে বলটাকে ভরে দিই, তাহলে কি হচ্ছে, বাক্সের ভেতরে রয়েছে, অভ্যন্তরে রয়েছে বলটা। তখন আমরা এই দেখো সেন্টেন্সের গঠন কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র প্রিপোজিশনটা চেঞ্জ হচ্ছে। তাহলে ইন করে দিলে বাক্সের ভেতরে হয়ে গেল। এবার দেখা গেলো একটা বল রয়েছে, তার উপরে বাক্সটা রাখা রয়েছে। ঠিক আছে, এবার এটাও কিন্তু টাচ করে নেই, বা টাচ করে থাকলেও আন্ডারটা দুটো ক্ষেত্রে ইউজ করা যায়। তাহলে কি হচ্ছে, যে বলটা এবার নিচে রয়েছে, বাক্সের একদম নিচের দিকে রয়েছে বলটা, তখন কি বলছি আমরা, দেয়ার ইজ আ বল আন্ডার দ্য বক্স। এখানে দেখো ভালো করে করলে বুঝতে পারবে তোমরা, প্রতিটাকে আলাদা করে কানেক্ট করে করে। এসব বাচ্চাদের শেখার বিষয়, আমরা শিখে সময় নষ্ট করছি। যাই হোক, তাহলে প্রিপোজিশন জিনিসটা বোঝা গেল, যে এক ধরনের ওয়ার্ড, এই ধরনের ওয়ার্ড যারা কি করে না, বাক্যের একটা নাউনের আগে বসে বাক্যের অন্য অংশের সঙ্গে, মানে এক্ষেত্রে এই অংশটার সাথে সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে, বলটার কি কি বোঝাচ্ছে, প্লেস বা পজিশন এগুলো বোঝাচ্ছে। এবার টাইম মেথড বোঝাচ্ছে, এরকম এক্সাম্পল আমরা অনেক পেয়ে যাব। চলো কি বলছে, বলছে যে a preposition comes before a noun। আমি এ বলছি, দেখেছো, বলে বলে অভ্যাস হয়ে গেছে। তাহলে কি বলছে, একটা প্রিপোজিশন কি করে, একটা নাউনের আগে বসবে। কি বলছে, বিগিনিং অফ এ ফ্রেজ টেলিং আস হোয়েন, হোয়ার, হোয়াই এবং হাউ। মানে যেটাই দেখো এখানে বলছে, হোয়েন মানে প্লেস বোঝাবে, হোয়ার মানে কোথায়, পজিশনটা বোঝাবে, হোয়াই মানে কেন, কারণ বোঝাবে, বা হাউ মানে কিভাবে। এই প্রিপোজিশন গুলো কি করবে, এই জিনিসটা বোঝানোর জন্য একটা ফ্রেজের প্রথমে বসে যায়। বোঝা গেল প্রিপোজিশন জিনিসটা মোটামুটি। এবার প্রিপোজিশনের পরের স্লাইডে আমরা চলে যাই। কাইন্ডস অফ প্রিপোজিশন, কত রকম হতে পারে প্রিপোজিশন। এখানে দেখো কাউন্ট করতে গেলে তোমরা একটু ঘাবড়ে যাবে, কারণ কাউন্টটা এইভাবে 1 2 3 4 এইভাবে ঠিক দেয়া নেই। এইখানে ওরা কি করেছে, এক নম্বরে রেখেছে সিম্পল প্রিপোজিশনকে, আর 2 নম্বরে কমপ্লেক্সটাকে এইখানেও বুঝিয়েছে, এইখানেও বুঝিয়েছে। ঠিক আছে, মানে এইখানে 2 নম্বরটা রয়েছে, আবার দেখো সেই দুইটা এখানেও রয়েছে। বেশ, যাই হোক, সিম্পল প্রিপোজিশন মানে কি, যেগুলো ওয়ান ওয়ার্ড প্রিপোজিশন। এখানে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, তোমরা প্রিপোজিশন চেনো, এগুলো আমি বলছি না। কমপ্লেক্সটা কি বলছে, টু আর মোর, মোর ওয়ার্ড, মানে মিনিমাম দুটো অথবা তার থেকে বেশি ওয়ার্ড থাকবে। যেমন এখানটা দেখো, তুমি চলে আসো 2 নম্বরে, বাই ডিন্ট অফ। বাই ডিন্ট অফ, এখানে কটা ওয়ার্ড রয়েছে, বাই ডিন্ট অফ। তাহলে এই যে বাই অফ, এগুলো তো প্রিপোজিশন, আমরা এখানে পেয়ে যাবো এই যে বাই, আবার অফ কোথায় পাবো, এইখানে। ঠিক আছে, তাহলে এগুলো সিম্পল প্রিপোজিশনে যখন দুটো তিনটে বসে যাচ্ছে একসাথে, তখন সেটাকে কি বলছে, কমপ্লেক্স প্রিপোজিশন। এই এক্সাম্পল দেখলে অনেকটা পরিষ্কার হবে। সি সাকসিডেড, এখানে এক্সাম্পলটা দেখো, সি সাকসিডেড বাই ডিন্ট অফ মেরিট, সে তার নিজের মেরিট, যোগ্যতার ভিত্তিতে কিন্তু সফল হয়েছে। তাহলে বাই ডিন্ট অফটা কিন্তু তিনটে আলাদা আলাদা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, তার মধ্যে বাইটা একটা প্রিপোজিশন, অফটা প্রিপোজিশন, ডিনটাও বসছে মাঝখানে, দিয়ে এটা টোটালটা মিলে একটা প্রিপোজিশনের কাজ করছে। ঠিক আছে, এখানে আমরা বলতে পারতাম সি সাকসিডেড বাই হার মেরিট। ঠিক আছে, এখানে বাই ডিন্ট অফ মেরিট, মানে বাই হার মেরিটটা ঠিক মানে সঠিক হলো না। ঠিক আছে,
এখানে কি বলছে, আরো আছে এক্সাম্পল গুলো দেখো। যেমন বলছে আই ডোন্ট ওয়ান্ট মানি ইন লিউ অফ দ্য বুক, আমি বইয়ের বদলে পয়সা চাই না। তাহলে এই যে বদলে, বইয়ের পরিবর্তে, ইনস্টিড অফ, না এটাও বলতে পারো, ইন লিউ অফ থেকে তুমি ইনস্টিড অফ ভাবতে পারো। ঠিক আছে, আমি বইয়ের বদলে টাকা চাই না, তাহলে এখানে ইন, অফ, লিউ, এই তিনটে ওয়ার্ড বসে একটা একটা প্রিপোজিশন বোঝাচ্ছে, কিন্তু এইগুলো কমপ্লেক্স। আর এটা আছে কি পার্টিসিপল প্রিপোজিশন, যেখানে কি করা হয়, ভার্বটাকে তার সঙ্গে আইএনজি বা এই যেখানে দেখো, এই জায়গাটা দেখো, আইএনজি বা ইডি, মানে যেটা ইডি বলবো না, একদম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে ইউজ করে সেটাকেই প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন ধরো এখানটা তুমি দেখতে পাবে, এক্সাম্পলে যদি চলে আসো, কনসিডারিং হিজ এজ, কনসিডার এটা একটা ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত করেছে, যে কি বলছে, কনসিডারিং হিজ এজ হি ওয়াজ লেট অফ, তার বয়স বিবেচনা বিবেচনা করে তাকে ছেড়ে দেওয়া হলো। তার মানে কি, এখানে কনসিডারিংটা কিন্তু ভার্ব প্লাস আইএনজিটা এই দেখো প্রিপোজিশন হিসেবে কাজ করছে। ঠিক আছে, মানে এই ছেড়ে দেওয়ার কারণ হিসেবে কনসিডারিং ওয়ার্ডটা কাজ করছে। তারপর হচ্ছে উইল ইউ গো হোম ডিউরিং দ্য পূজা হলিডেজ, ঠিক আছে, দ্য রিভার ফ্লোজ পাস্ট দ্য টাউন, হ্যাঁ, তাহলে টাউনের নিচ দিয়ে পাস্ট, হ্যাঁ, এই ওয়ার্ডটা কি করছে এখানটায়, এখানে ভার্বের দেখো ভি3 এটা। ঠিক আছে, এইগুলো ইউজ করে প্রিপোজিশন কাজটা চালিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা গেল 3 নাম্বার। তাহলে 1 গেল সিম্পল, 2 গেল কমপ্লেক্স, 3 গেল পার্টিসিপল, 4-এ কি আছে, ডিসগাইজড। কোন কোন সেন্টেন্সে ডিসগাইজ মানে কি, লুকিয়ে থাকা। কোন কোন সেন্টেন্সে দেখা যাচ্ছে যে ওখানে তোমার প্রিপোজিশনটাকে দেখতে পাওয়া যায় না। যেমন হি কামস ওয়ান্স আ উইক, অন আ উইক, অনটা কিন্তু নেই, এই অনটা কিন্তু এখানটায় লুকিয়ে রয়েছে, ডিসগাইজড, মানে এই এ উইকটা, অনের কাজটা এটা দিয়ে বোঝাচ্ছে, আ উইক। ঠিক আছে, তাহলে এটা এখানে অনেরই ছদ্মবেশ, সেই জন্য আমরা ডিসগাইজ বলতে পারি। ঠিক আছে, ঠিক একইভাবে আহেড, অ্যাসলিপ, হান্টিং, ও ক্লক, এগুলো কি, এগুলো হচ্ছে ডিসগাইজ প্রিপোজিশন। প্রিপোজিশন 4। চলো নেক্সট স্লাইড। এবার আছে দ্য কমপ্লেক্স অর ফ্রেজ প্রিপোজিশনস, two or more words always used together and ending with a simple preposition may be called a prepositional phrase। তাহলে কি হচ্ছে, দুটো বা তিনটে বা দুই বা ততোধিক, এক কথায় যে ওয়ার্ডগুলোকে ব্যবহার করে, এবং তাদের শেষ ওয়ার্ডটাও কিন্তু একটা কি হবে, প্রিপোজিশনই হবে, তাদেরকে একসাথে আমরা কি বলতে পারি, প্রিপোজিশনাল ফ্রেজ। মানে কমপ্লেক্স প্রিপোজিশনকেই আমরা বলছি অনেকটা যে ফ্রেজ প্রিপোজিশন। ঠিক আছে, যেমন অ্যাকর্ডিং টু, অ্যালং উইথ, অ্যাওয়ে ফ্রম, বিকজ অফ, এগুলো দিয়ে আমরা কি করি, ওই প্রিপোজিশন হিসেবে গোটাটাকে ব্যবহার করছি, এটাকে সেজন্য বলা হচ্ছে ফ্রেজ। ঠিক আছে, এখানে এক্সাম্পল আছে, এই যে আমরা আগেই করেছি সি সাকসিডেড, দেখো আগেও করেছি, বাই ডিন্ট অফ পড়েছিলাম, এখানে বাই মিনস অফ করেছে। তাহলে বাই মিনস অফ এই তিনটে মিলে তখন আমরা কি দেখলাম, যে কমপ্লেক্স প্রিপোজিশন, কিন্তু ওইটাকে আমরা কি বলতে পারি, প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, তো এটা একটু পরে তোমরা ম্যাটেরিয়াল পেয়ে যাবে, দেখে নেবে। এই প্রিপোজিশনে পরীক্ষাতে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসে প্রিপোজিশন থেকে। ঠিক আছে, ওরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দেয়, সেটা হতে পারে প্যাসেজ থেকে, কিংবা নর্মালিও দিয়ে দিতে পারে গ্রামার হিসেবে, এবং প্রিপোজিশন গুলো আমাদেরকে বসাতে হয়। এবার কথা হচ্ছে স্যার প্রিপোজিশন বসানো খুবই সহজ, কিন্তু পরীক্ষার এক্সামে, মানে এক্সামে সরি, পরীক্ষার এক্সাম বলছি, পরীক্ষার প্রশ্নপত্রে সবসময় যে সহজটাই আসবে এমনটা তো আমাদের ভাবা উচিত নয়। আমাদের উচিত যে যত শক্তই আসুক আমরা করে আসবো, পারবো। সেই জন্যই আমরা আবারও প্রিপোজিশন সম্বন্ধে ভালো করে বোঝার চেষ্টা করছি, মনে করার চেষ্টা করছি। আর প্রথমে বলে নিয়েছি আমি আজকে ক্লাস খুব লেন্দি করব না, তোমার তাড়াতাড়ি ছেড়ে দেবো। ঠিক আছে, আজকে কোনো আমি এমসিকিউ রাখিনি, স্লাইডও কম আছে, অল্প কিছু দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, এবং সাথে তোমাদের আজকে আমি একটা ফাইল শেয়ার করেছি, সেই ফাইলটা তোমরা বোধহয় খুলতে পারোনি। আচ্ছা, এমন কি কেউ আছো যে ফাইলটাকে ওপেন করতে পেরেছো? থাকলে একটু বলবে। বেশ, পাসওয়ার্ডটা গেস করতে বলেছিলাম, কেউ কি পেরেছো?
আচ্ছা, দেখা যাবে, পাসওয়ার্ডও দিয়ে দেওয়া হবে। স্যার এমনটা কেন, পাসওয়ার্ডটা আপনি আগে দিয়ে দিচ্ছেন না কেন, বা পাসওয়ার্ড দিচ্ছেন কেন? আমি অনেক ভেবে দেখলাম যে ক্লাস তোমরা করতে চাইছো না, তো যদি পাসওয়ার্ডটার পাওয়ার আশাতেই তোমরা ক্লাসে আসো, তাহলে বোধহয় আমার অনেক উপকার হবে। আমার উপকার হবে না তোমাদের উপকার হবে? যাই হোক, যার হোক হবে উপকার। সেই জন্য একটু তোমাদের সাথে খেলাই করলাম, মজাই করলাম বলতে পারো। পাসওয়ার্ড আমি দিয়ে দেবো, এবং ওই পাসওয়ার্ডটা যে ফাইলটা আমি দেবো সেই ফাইলটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তোমরা তোমরা ইজিলি ওটাকে জোগাড় করতে পারো। আমি শুধু দিলাম এই কারণেই, যাতে তোমাদের হাতের কাছে পেয়ে যাও, মানে তোমাদের আর বই পাতা উল্টোতে না হয়। এই ক্লাসের শেষে একবার চোখ বুলিয়ে নিলে জিনিসটা অনেকটাই আয়ত্তে চলে আসবে। এবং আমরা প্র্যাকটিস যেহেতু করছি এবং মক টেস্টও দিচ্ছি, মক টেস্টে ওখান থেকে যখন আমি কোশ্চেনগুলোকে দেবো, তোমরা খুব সহজেই সেগুলো আনসার করবে এবং নিজের স্কোরটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। চলো পরের স্লাইডে যাচ্ছি। আজকে তোমাদের ইন্টারাকশন একটু কম, কারণ আমি বললাম এমসিকিউ রাখিনি। তো কেউ যদি বোর হও, মাইক অন করে আমার সাথে কথা বলতে পারো চাইলে, আমার কোনো অসুবিধা নেই। আর কারো কিছু জিজ্ঞাসা থাকলেও চ্যাট বা মাইক অন করে বলতে পারো। এবার আসছে পজিশন অফ প্রিপজিশনস। প্রিপজিশন কোথায় বসে? ঠিক আছে, প্রিপজিশন কোথায় বসে আমরা প্রথম স্লাইডে দেখেছিলাম না, নাউনের আগে বসে। আচ্ছা, সবসময় কি নাউনের আগেই বসবে এমন কোনো মানে আছে? দেখা যাক কি 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 নিয়ম আছে। প্রথম নিয়মটা আমরা দেখবো, একের নিয়মটা, প্রিপজিশনস ফলো ইমিডিয়েটলি আফটার ভার্বস এন্ড বিফোর দ্য নাউন অর প্রোনাউন। মানে প্রথমে যেটা আমি বলেছি, নাউন বা প্রোনাউনের আগে বসবে এবং ইমিডিয়েটলি আফটার ভার্বস, মানে ক্রিয়াপদের পরেই, তারপরে আর কোনো ওয়ার্ড থাকবে না। ক্রিয়াপদ বসে গেল বাক্যের মধ্যে, সেন্টেন্সের মধ্যে, যেই ক্রিয়াপদের পরের ওয়ার্ডটা আমরা চুজ করতে যাবো সেটাই হবে আমাদের প্রিপজিশন, এবং সেটা নাউন বা প্রোনাউনের সামনে বসবে। এক্সাম্পল দেখা যাক। এখানে হি হচ্ছে কি সাবজেক্ট, ডিপার্টেড হচ্ছে কি ভার্ব। আচ্ছা আমি লিখি, সাবজেক্টের পরে ভার্ব বসেছে, তারপরেই কিন্তু প্রিপজিশন বসে গেছে। কার আগে? এয়ারপোর্টের আগে। এয়ারপোর্টের আগে দাটা আছে, দাটা কি আর্টিকেল। এটা আচ্ছা, এই এয়ারপোর্টের দায়ের উচ্চারণটা কি হবে? কেউ একজন মাইক অন করে বলো, দা না দি, কি হবে? এই এয়ারপোর্টের আগে যে টিএইচই রয়েছে, এটা দা প্রনাউন্সিয়েশন হবে না দি প্রনাউন্সিয়েশন হবে? আগের দিন শিখেছো তোমরা? লিখলেও হবে চ্যাটে, মাইক অন না করতে পারলে, না চাইলে তোমরা চ্যাটেও লিখতে পারো। ঠিক, দি, কারণ আমি কি বলেছিলাম যে আমরা যখন টিএইচই আর্টিকেলটাকে ইউজ করি, ডেফিনিট আর্টিকেল, তার পরের যে ওয়ার্ডটা ইমিডিয়েটলি নেক্সট, যেটা মানে এখানে যেমন ইমিডিয়েটলি আফটার ভার্বস বলছে, সেটা যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে আমরা দি উচ্চারণ করব, আর যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে আমরা দা উচ্চারণ করব। ঠিক আছে, তো এখানটা আমরা কি বলবো, হি ডিপার্টেড ফ্রম দি এয়ারপোর্ট। ঠিক আছে, তাহলে এই যে দেখো এখানটায় যেটা বুঝছিলাম সেখানে চলে যাই আমরা, যে এস মানে এখানে সাবজেক্ট, তারপরে কি করেছে, ভার্ব বসেছে, এস ভি ও, মানে এইটা ও হিসেব মতো। তাহলে এই এস ভি আর ও এর মাঝখানে দেখো, মানে ভার্ব শেষ হয়েছে ইমিডিয়েটলি, মানে তারপরেই প্রিপজিশন বসে গেছে। কার আগে? অবজেক্টের আগে বলতে পারো, বা একটা নাউনের আগে বা প্রোনাউনের আগে। আরেকটা এক্সাম্পল দেখো, দ্য পুলিশম্যান, এটা কি হবে? সাবজেক্ট, ওয়েন্ট ইনটু দ্য হাউস, তাহলে ওয়েন্টটা ভার্ব হয়ে গেল, আর দ্য হাউসটা এখানে অবজেক্ট হয়ে গেল, এস ভিও। তাহলে দেখো এস এর পরেও বসেনি, ভি এর পরেও বসেনি, সরি ভি এর পরে বসেছে এবং অবজেক্টের আগে বসেছে। তাহলে প্রিপজিশন আমাদের 1 নম্বর রুল অনুযায়ী কি হচ্ছে, ইমিডিয়েটলি আফটার দ্য ভার্বস। ঠিক আছে, এবং অবজেক্ট বা নাউনের আগে, বলেই দিয়েছে। 2 নম্বর রুলস কি বলছে, ইফ দ্য ভার্ব টেক্স আ ডাইরেক্ট অবজেক্ট, দ্য প্রিপজিশন ফলোজ দ্য ইনডাইরেক্ট অবজেক্ট। অবজেক্ট মানে কি? বস্তু। এই অবজেক্টটা মানে কি? আমি তো এখানেও অবজেক্ট লিখলাম, ও লিখলাম, অবজেক্টের বাংলা কি?
অবজেক্টের বাংলা ঠিক, এখানে বস্তু নয়, অবজেক্টের বাংলা অবশ্যই একটা বস্তু, কিন্তু আমরা যেখানে সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি সেখানটায় সাবজেক্ট অবজেক্ট, এই যে তোমরা লিখেছো, কেউ লিখেছো বিদ্ধ, কর্ম, বিধেয়, আমরা সাধারণত কর্ম বলেই জানি, মুখ্য কর্ম, গৌণ কর্ম বাংলায় বোধহয় পড়েছো তোমরা। তাহলে এইখানটায় ওই সেই মুখ্য কর্ম হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে গৌণ কর্ম। তাহলে কি বলছে, ভার্বের যদি ভার্বের পরে মুখ্য কর্মটা থাকে, ঠিক আছে, তাহলে প্রিপোজিশনটা বসে সাধারণত ইনডাইরেক্ট অবজেক্টের পরে, মানে গৌণ কর্মের আগে বসে। এই যে কি বলছে, সি আস্কড হিম, হিমটা এখানে মুখ্য কর্ম, দিয়ে কি হচ্ছে, ফর দ্য বুক, বইটা, বইটা এখানে গৌণ কর্ম, তাহলে কি হচ্ছে, তার আগে দেখো প্রিপোজিশন বসেছে। একইভাবে হি বেগড দ্য মাস্টার, এটা হয়ে গেল, অবজেক্ট চলে এসছে। তাহলে আমরা দেখেছিলাম ইমিডিয়েট ভার্বের পরে বসছে, এখানে বেগটা ভার্ব, তারপরে কিন্তু বসেনি, তারপরে একটা অবজেক্ট নিয়েছে, ঠিক আছে, ডিরেক্ট অবজেক্ট নিয়েছে, তারপরে ইনডিরেক্ট অবজেক্ট যেটা আছে তার আগে প্রিপোজিশনটা বসছে। তাহলে এটা একটা নিয়ম গেল। এক্সেপশন দিয়েছে, আই বেগ মার্সি অফ ইউ, এখানটা তাহলে কি হতো, আই বেগ, এখানে এই মার্সি আর ইউ, এই দুটোর মধ্যে কি হচ্ছে, কোনটা মুখ্য, ইউটা মুখ্য, তাহলে এখানটা ইউটা আগে যাওয়ার কথা ছিল, আই বেগ ইউ অফ মার্সি বা ফর মার্সি, সেটা সঠিক নয়, এখানে হয় বেগ মার্সি অফ ইউ, ঠিক আছে, এটা এই জন্যই এক্সেপশন হিসেবে, ব্যতিক্রম হিসেবে দিয়ে রেখেছে। তারপরে দেখো তিনের কিছু নিয়ম আছে, এবার চারটে ভাগে ভাগ করে দিয়েছে। when the object is the relative pronoun, এটা এরকম যদি হয়, অবজেক্টটা রিলেটিভ প্রোনাউন হয়, তাহলে কি হয়, এক্সাম্পল দিয়ে বসিয়েছে, here is the book that you ask for, ফরটা একদম শেষে চলে গেছে, কারণ here is the book that you ask, মানে বুক দ্যাট ইউ আস্ক, এটা কি রিলেটিভ প্রোনাউন হয়ে যাচ্ছে, এই যে ইউ আস্ক, এই বুকের সঙ্গে রিলেটিভ প্রোনাউন হয়ে যাচ্ছে, সেই জন্য ফরটা গিয়েছে, মানে প্রিপোজিশনটা গিয়েছে একদম শেষে। আরো এক্সাম্পল আছে, দিস ইজ দ্য বয় দ্যাট আই স্পোক অ্যাবাউট, এটা সেই ছেলেটা যার সম্বন্ধে আমি বলছি, অ্যাবাউট একটা প্রিপোজিশন শেষে গিয়ে বসেছে। 2 নম্বর রুলস কি, when the object is a relative pronoun and is understood, তাহলে কি বলছে, দিস ইজ দ্য বয় আই গেভ দ্য বুক টু, তাহলে এই হলো সেই ছেলেটি, এখানে সাবজেক্ট কিন্তু এখানে ভালো করে দেখো, দিস ইজ দ্য বয়, এই হলো সেই ছেলেটি, আই গেভ দ্য বুক, আমি তাকে বই দিয়েছি, বুক টু, এই টু প্রিপোজিশনটা শেষে এসে বসেছে, কারণ কি, এই যে ছেলেটা, এটা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন হচ্ছে, দিস ইজ দ্য বয় আই গেভ দ্য বুক, এই আমরা দেখেছিলাম, হেয়ার ইজ দ্য বুক দ্যাট ইউ আস্ক, তাহলে এখানে যখন এই যে রিলেটিভ প্রোনাউন যেটা অবজেক্টটা, এটা প্রথমেই বসেছে আমাদের বাক্যে দেখতে পাচ্ছি, এবং ইজ আন্ডারস্টুড, এবং সেটা বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারছি যে এটা রিলেটিভ প্রোনাউন, এবং অবজেক্ট হিসেবে রিলেটিভ প্রোনাউনকে ইউজ করা হয়েছে, সেজন্য আমরা শেষে বসিয়েছি প্রিপোজিশনকে। 3 নম্বরে কি বলছে, রুল নাম্বার 3, when the sentence is introduced by an interrogative pronoun or adjective, তাহলে কি বলছে, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ মানে আমরা জানি প্রশ্নবোধক, তাহলে যখন কোন একটা প্রোনাউন ইউজ করা হবে যেটা ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা পড়েছিলাম প্রোনাউন পড়তে গিয়ে, এই যে বলছে হোয়াট আর ইউ লুকিং ফর, তাহলে এই যে হোয়াটটা বসেছে, হোয়াট আর ইউ, এই যে প্রোনাউনটা এখানে ইউ প্রোনাউনটা আছে, সেখানে হোয়াট লাগিয়ে আমরা এটাকে কি করেছি, ইন্টারোগেটিভ প্রোনাউন বানিয়েছি, বা এক্ষেত্রে অ্যাডজেক্টিভও হতে পারে সেটা, আমাদের এখানটা ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে, তখন কি হয়, এই ভার্ব দেখো, লুকিংটা এখানে ভার্ব, এবং শেষে রয়েছে প্রোনাউন, সরি প্রিপোজিশনটা, এবং আমাদের যে নর্মাল আমরা দেখেছিলাম যে ইমিডিয়েটলি আফটার দ্য ভার্ব, সেখানে আফটার দ্য ভার্ব ঠিক আছে, কিন্তু তারপরে অবজেক্ট নেই, যেহেতু আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে আমরা কিছু জিজ্ঞাসা করছি, ইনফরমেশন সিক করছি, সেহেতু ফরটা আমাদের প্রিপোজিশনটা শেষে বসাতে হয়েছে। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, ঠিক আছে, তুমি কি বলতে চাইছো, কি ব্যাপারে বলতে চাইছো, সেই একই নিয়মে হয়েছে। 4 নম্বরে কি বলছে, অ্যাডভার্বিয়াল পার্টিকেলস মোস্টলি প্লেস, আচ্ছা আজকে বোধহয় আমার কথা একটু কেটে কেটে যাবে, কারণ নেটওয়ার্কের আজকে একটু রয়েছে, হ্যাঁ, adverbial participles mostly place adverbs are placed at the end,
তাহলে অ্যাডভার্বিয়াল পার্টিসিপল যদি হয়, এবং সেটা কি আমরা ওই যে এর আগে পড়লাম না যে আমরা ভার্বের সাথে আইএনজি বা ভার্বের যে ভি3 মানে পাস্ট পার্টিসিপল করে আমরা করি, তো সেরকম অ্যাডভার্বিয়াল পার্টিকেলস যদি হয় সেগুলো একদম শেষে বসাতে হয়। ইয়েস্টারডে হি কল মি আপ, এই যে ইয়েস্টারডে এটা কি, এটা অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্ব, ঠিক আছে। দ্য বেড হ্যাজ নট বিন স্লেপ্ট ইন, তাহলে এই ক্ষেত্রে কি করছে, প্রিপোজিশন গুলোকে একদম শেষে বসানো হচ্ছে। যদিও আগেরগুলো আমরা শেষেই শিখলাম, তাহলে এত রকম নিয়মে প্রিপোজিশন শেষে গিয়ে বসতে পারে, ঠিক আছে। তো এইগুলো নিয়মগুলো তো আমাদের এখন লাগছে না, আমাদের এক্সামের কি হবে না, শুধু কোন প্রিপোজিশনটা হবে সেটাই আমাদেরকে চুজ করতে দেবে। চলো চলে যাই, রিলেশনস প্রিপোজিশনস। হ্যাঁ, রিলেশনস ইজ টু প্রিপোজিশন মানে বলছে প্রিপোজিশন যখন বসে, যে যে ধরনের প্রিপোজিশন গুলো আমরা ব্যবহার করছি সেটা কি কারণে কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়। যেমন প্রিপোজিশনস অফ পজিশন, ঠিক আছে, স্থান বোঝানোর জন্য, এখানে অ্যাট রাহারা, ইন কলকাতা, অন দ্য টেবিল, এগুলো কি বোঝাচ্ছে, একটা বস্তুর সঙ্গে একটা বস্তুর সম্পর্ক, বা একটা নাউনের সঙ্গে আরেকটা নাউনের সম্পর্ক বোঝাচ্ছে, ঠিক আছে। হি লিভস ইন কলকাতা, তাহলে এখানে হি এর সঙ্গে কলকাতার সম্পর্ক বোঝাচ্ছে, পজিশন অবস্থান বোঝাচ্ছে, সেরকম এক্সাম্পল গুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে কি বলছে, প্রিপোজিশন অফ ডিরেকশন, অ্যাট, অ্যাওয়ে, ফ্রম, অ্যাক্রস, এগুলো কি বোঝায়, একটা নির্দিষ্ট দিক নির্দেশ করে, ডিরেকশন বোঝায়। হ্যাঁ, গো টু স্কুল, কোন দিকে যাবে, স্কুলে যাবে। টার্ন টু দ্য লেফট, কোন দিকে ঘুরবে, বাঁ দিকে ঘুরবে। তাহলে এগুলো ডিরেকশন বোঝাচ্ছে, প্রিপোজিশন গুলো ডিরেকশন বোঝানোর জন্য ব্যবহার হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশন, এগুলো সব তোমরা দেখে নেবে পরে, আমি টাচ করে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। চলে আসো 3 নম্বরে, প্রিপোজিশন অফ অ্যাসোসিয়েশন, রিজন এবং পারপাস। ফর, ফ্রম, অফ, উইথ, থ্রো, এগুলো কি করে না বিভিন্ন কারণ বোঝায়, অ্যাসোসিয়েশন, পারপাস মানে কি প্রয়োজনে ব্যবহার হচ্ছে সেটা বোঝায়। যেমন সাফারিং ফ্রম ফিভার মানে জ্বরের জন্য, ঠিক আছে, কারণটা কি, জ্বর। রিজন, সাফারিং মানে কি, কষ্ট পাচ্ছে, কি কারণে, জ্বরের কারণে, সেই জন্য এখানটা রিজন হিসেবে এই ফ্রমটা ইউজ হয়েছে। এখানে ফ্রম আমরা এক্সাম্পলে পেয়েছি, ঠিক আছে। ডায়েড ফ্রম ফ্যাটিক, ডায়েড অফ ক্যান্সার, এগুলো কি কারণ বোঝাচ্ছে একটা, ঠিক আছে। তারপরে যে এখানে দেখো, লস্ট ইজ বুক থ্রো নেগলিজেন্স, তাহলে তার যে নেগলিজেন্সের কারণে বইটা হারিয়েছে সেইটা বোঝাচ্ছে এখানটায়, মানে কোনটার সঙ্গে কোনটা অ্যাসোসিয়েটেড, সেই জন্য প্রিপোজিশন অফ অ্যাসোসিয়েশন, রিজন আর পারপাস, এটা হলো 3 নম্বর। 4 নম্বর কি বলছে, পজিশন অফ টাইম, এগুলো সময় বোঝানোর জন্য ব্যবহার হয়। যেরকম অ্যাট, আফটার, বাই, বিফোর, এগুলো কি করে নির্দিষ্ট একটা সময়ে কোন সময় ঘটেছে, বা ওই বাক্যের যে নাউনটা বা প্রোনাউনটা ইউজ করছে সে কোন সময় কাজটা করছে, এই ধরনের জিনিসগুলো বোঝানোর জন্য ইউজ হয়। যেমন অ্যাট 10 AM, সকাল 10টায়, ঠিক আছে। আফটার 2 o'clock, দুটোর পরে, এগুলো কি একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময় একটা কোনো কাজ ঘটেছে সেইটা বোঝাচ্ছে। অন সানডে, এটাও একটা সময়ই বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি সময় বলতে কি ঘড়ির যে টাইমটা সেটা তো নয়, এই সানডে এটাও একটা সময়ই বোঝাচ্ছে। জুন একটা মাস, এটা এগুলো সময়। এর আগে যে যে অ্যাট, আফটার, বাই, বিফোর এই ধরনের প্রিপোজিশন গুলো ইউজ করে, এটা সময়ের সাথে সম্পর্ক বোঝায় আর কি। প্রিপোজিশন অফ এজেন্সি, ইনস্ট্রুমেন্ট, ম্যানার, বাই, ফ্রম, এবার দেখো কমন কিন্তু আছে, এখানেও বাই আছে এখানেও বাই আছে, বাইকে কিন্তু কখন কিভাবে ইউজ হচ্ছে সেটা আমরা সেন্টেন্সের ফরমেশনটাকে দেখে বুঝতে পারি, এবং সেই অনুযায়ী আমাদের যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয় তখন আমরা ইউজ করতে পারি। এখানে ধরো বাই, ফ্রম, অফ, আউট 4টে অপশন দিল, তো আমরা দেখবো যে ওই কোন রিলেশনটা বোঝাতে চাইছে ওরা, মানে আমাদেরকে প্রিপোজিশনটাকে চুজ করতে হবে রিলেশনটা বোঝানোর জন্য, ঠিক আছে। সেটা পজিশনের রিলেশনে আছে না ডিরেকশনের আছে না এই অ্যাসোসিয়েশন রিজনের আছে, সেটা আমাদের বাক্যের যে সেন্টেন্সের ফরমেশনটা আছে সেটা দেখলে বুঝতে পারবো। বাক্যের মানেটাকে যদি অর্থটাকে যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ধরনের প্রিপোজিশন এখানে ইউজ করতে হবে। এই যে কিল্ড বাই এ ম্যান, দ্বারা, মানুষের দ্বারা মারা মারা গেছে, খুন হয়েছে যাই বলো। উইথ আ গান, বন্দুকের সাহায্যে। উইথ আ পেন্সিল, বাই হার্ট, বাই পোস্ট, এগুলো বাই, উইথ, এগুলো কি করছে না এজেন্সি বা ইনস্ট্রুমেন্ট বা ম্যানার এই ধরনের জিনিসগুলো বোঝাচ্ছে। যে ফ্রম গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউডটা কি ম্যানার বোঝাচ্ছে। হ্যাঁ, সোল্ড এট অকশন, এটা ইনস্ট্রুমেন্ট বোঝাচ্ছে।
ঠিক আছে, এরকম কিছু আছে এক্সাম্পল, দেখে নেবে তোমরা ভালো করে। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। এবার আমরা কিছু প্রিপোজিশন বিভিন্নভাবে ব্যবহার হয় সেইগুলো সম্বন্ধে একটু দেখে নেব। আচ্ছা, ক্লাস কি খুব বোরিং লাগছে আজকে? কিছু কোশ্চেন আছে? তাহলে আমরা কন্টিনিউ করি। ঠিক আছে, এখানে আমরা কিছু কমন প্রিপোজিশন দেখে নেবো, সেগুলো অনেকভাবে ব্যবহার হয়। যেমন ধরো প্রথমে আমরা একে কি রেখেছি, অ্যাবাউট। অ্যাবাউটে কি আছে? অ্যাবাউট প্রিপোজিশনটা অনেকভাবে ব্যবহার হতে পারে, আমরা 6 রকম দেখতে পাচ্ছি এখানটায়। 1 নম্বর কি আছে, আই ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য ম্যাটার। আমি কিছুই জানি না বিষয়টি সম্পর্কে বা সম্বন্ধে। তাহলে অ্যাবাউট এখানে কি, অ্যাবাউট ওয়ার্ডটা কি বোঝাচ্ছে? সম্বন্ধে বোঝানোর জন্য, ঠিক আছে, রিলেশন, যেটা আমরা বললাম আগে পড়ছিলাম না, যে বিষয়টা সম্বন্ধে বা সম্পর্কে আমরা, আমি কিছুই জানি না, তাহলে অ্যাবাউটটা এখানে সম্বন্ধে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। ইট ওয়াজ অ্যাবাউট 10 PM হোয়েন সি লেফট দ্য হাউস। সে অ্যাবাউটই এখানে লেখা আছে, কিন্তু সে আর সম্বন্ধে বোঝাচ্ছে না। এই যে সময়, এখন দেখো অ্যাবাউটটা কিন্তু টাইম হিসেবে ইউজ হচ্ছে। আমি আগের স্লাইডে একবার যাচ্ছি, তোমরা এটা একবার দেখে নাও। এই যে পজিশন, ডিরেকশন, টাইম, এগুলোর মধ্যে অ্যাবাউটটা, এই যে বলছিলাম না কমন আছে, অ্যাবাব বলো, অ্যাবাউট বলে, যে অ্যাবাউট এখানে আছে, পজিশনেও আছে, ঠিক আছে। তারপর এখানটা চলে আসো, চলে আসো, চলে আসো, কোথায় টাইমে দেখলাম, আচ্ছা এখানে দেয়নি, আমি এখানটা অ্যাবাউটটা লিখিয়ে দিতে পারি, কারণ আমরা ওখানে এক্সাম্পলে কিন্তু পেয়ে গেছি। তাহলে এরকম ভাবে এই অ্যাবাউটটাই কি করছে, একবার পজিশন বোঝাচ্ছে, ঠিক আছে, একবার রিলেশন বোঝাচ্ছে সম্বন্ধে, আর একবার কি হচ্ছে না, সময়টাকে বোঝাচ্ছে। অ্যাবাউট 10 PM মানে প্রায় 10টা নাগাদ, রাত্রি 10টা নাগাদ, যখন সে বাড়ি ছেড়ে চলে গেছে। তাহলে এখানটা অ্যাবাউটটা প্রায়, মানে এখানে অ্যাকচুয়ালি এর অর্থটা লেখা আছে, কিন্তু তোমরা বুঝতে পারছো যে এই অ্যাবাউটটা এই সেন্টেন্সেও আছে, এই সেন্টেন্সেও আছে, দু জায়গায় কিন্তু দুরকম ভাবে সম্পর্কগুলোকে, রিলেশনগুলোকে ও বোঝাচ্ছে। আচ্ছা, রিলেশন মানে এখানে কি, মানে ওই যে বললাম বাক্যের যে নাউনটা রয়েছে তার সাথে বাক্যের বাকি অংশের সম্পর্ক, সম্পর্কটা মানে রিলেশনটা মানে অবশ্যই শুধুমাত্র এমন নয় যে ব্যক্তি বা বস্তু, এরকম নয়, যে কোনো নাউনের যার জন্য, এখানে যেমন অ্যাবাউট দা ম্যাটার, ম্যাটার একটা নাউন, নাউন, সেই নাউনের সঙ্গে বাক্যের বাকি অংশের সম্পর্ক বোঝাচ্ছে এই অ্যাবাউটটা, প্রিপোজিশনের যা কাজ। এবার সেইভাবেই দেখো বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে, সেটা একবার দেখে নাও। দেয়ার ইজ অ্যান এয়ার অ্যাবাউট হার, দেয়ার ইজ অ্যান এয়ার অ্যাবাউট হার, তার সম্বন্ধে একটা, আচ্ছা অ্যান এয়ার অ্যাবাউট হার মানে কি, কেউ বাংলায় বলতে পারবে যে তার সম্বন্ধে কি হচ্ছে? দেয়ার ইজ অ্যান এয়ার অ্যাবাউট হার, এখানটা অ্যাবাউটটা এখানে দেখো, দেখতে হবে চারিদিকে, চারিদিকে মানে কি, তার সম্বন্ধে চারিদিকে একটা হাওয়া উঠেছে। হাওয়া ওঠা মানে কি, এখানে কোনো গুজব বা কিছু ছড়িয়ে পড়া বা কিছু চারিদিকে যেটা হয়, মানে এই পরের এক্সাম্পলটা দেখো একইভাবে, দেয়ার ইজ এ ওয়াল অ্যাবাউট দ্য গার্ডেন। হ্যাঁ, অ্যারাউন্ড দ্য গার্ডেন আমরা বলতে পারি, কিন্তু এখানটা অ্যাবাউট ইউজ করে আমরা বোঝাতে পারি, এখানটা অ্যাবাউটের মানে আবার দাঁড়িয়ে যাচ্ছে চারদিকে। 4 নম্বর কি বলছে, অ্যাট দ্যাট টাইম তপন হ্যাড নো মানি অ্যাবাউট হিম। তাহলে এখানে দেখো অ্যাবাউটটার মানে হয়ে যাচ্ছে সঙ্গে, ঠিক আছে। তাহলে আমরা অ্যাবাউটকে কতভাবে, 4 ভাবে অলরেডি ইউজ করতে পেরেছি। 5 নম্বর কি বলছে, দ্য ইয়ং বয়েজ আর রানিং অ্যাবাউট ইন জয়। তাহলে এখানটা অ্যাবাউটটা আবার এদিক ওদিক হয়ে যাচ্ছে, এই চারদিক যেমন হচ্ছে এখানে আবার এদিক ওদিক হচ্ছে, একই হলো, চারদিক এদিক ওদিক একই রকম হলো, কিন্তু তবুও একটু হলো মিনিংটা চেঞ্জ হচ্ছে। 6 নম্বরে কি বলছে, ইট ওয়াজ, আই ওয়াজ অ্যাবাউট টু লিভ হোয়েন আ ক্লায়েন্ট অ্যারাইভড। মানে ইট ওয়াজ, আমি কেন এটাকে ইট পড়ছি, আই ওয়াজ অ্যাবাউট টু লিভ মানে আমি প্রায়, এখানটা দেখো এই ঘটার সম্ভাবনা বলছে, মানে এই প্রায়টাই, এই বইগুলো এরকম করে মাঝে মধ্যে, একই জিনিস দুবার করে দেয়, একটুখানি মানেটা পাল্টে দিয়ে। তাহলে আমি প্রায় চলেই যাচ্ছিলাম যখন একটা ক্লায়েন্ট এসে উপস্থিত হলো। তাহলে অ্যাবাউট এইভাবে আমরা ইউজ করতে পারি বা ইউজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। অ্যাবাভ, অ্যাবাভ মানে উপরে, প্রথম মানেই হচ্ছে উপরে, প্রথম এক্সাম্পলটাও তাই আছে, দ্য কাইট ইজ ফ্লাইং অ্যাবাভ দ্য ট্রিজ। তাহলে কাইট মানে কি, কাইট মানে কি, ঘুড়ি হতে পারে, আর একটা হয় চিল,
যাক এখানে ঘুড়ি হবে, তাহলে গাছের উপর দিয়ে ঘুড়িটি উড়ছে, তাহলে অ্যাবভ মানে এখানে উপরে, উপরে মানে কত উপরে, গাছের সঙ্গে ঠেকে না, গাছের অনেকটা উপর দিয়ে, ঠিক আছে, তাহলে এটা উপরে বোঝালো। এখানটা বলছে টুডেজ টেম্পারেচার আই থিঙ্ক ইজ অ্যাবভ 40°C, তাহলে আজকের উষ্ণতাটা 40°C বেশি, আই থিঙ্ক মানে আমি ভাবছি বা আমি অনুমান করছি। তাহলে এই অ্যাবাবটা কিন্তু আর ওপরে বোঝাচ্ছে না। হ্যাঁ, আবার তোমরা মানে ওপরেও বোঝাতে পারো যে 40-এর ওপরে, অ্যাকচুয়ালি এখানে বোঝাচ্ছে 40°C বেশি। দ্য গার্লস কারেজ ইজ অ্যাবভ অল প্রেজ, তো মেয়েটির সাহস সমস্ত প্রশংসার ঊর্ধ্বে, এখানটা ঊর্ধ্বে মানে সেই ওপরেই বোঝাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে বস্তুগত কোনো ব্যাপার নেই। কারেজ কি অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রেজ কি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এখানে তো কম্প্যারিজন আসছে না। আমি দুটো বস্তুকে কংক্রিট অবজেক্টকে আশেপাশে দেখলে তবে তো তাদের মধ্যে সম্পর্কটা খুঁজে পাই। এখানটায় ঊর্ধ্বে মানে বেশি বোঝানোর জন্য ব্যবহার হচ্ছে, যে যতই প্রশংসা করো সেটাই মেয়েটার জন্য যথেষ্ট নয়, মানে আরো বেশি প্রেজ করা দরকার। দ্য স্টিমার সেলড 20 miles অ্যাবাভ দ্য বেন্ড, তাহলে এখানে দেখো বেন্ড মানে উজান, তাহলে কি বলেছে যে 20 মাইল উজানে চলেছে স্টিমারটা। সেলড মানে আমরা তো জানি যে শিপ বলো বা যে কোনো জলযান যেগুলো চললে সেটাকে আমরা সেলড বলি, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, দ্য স্টিমার সেল 20 miles অ্যাবাভ দ্য বেন্ড, এখানে অ্যাবাভ মানে উজানের দিকে, এটাও সেই ওপরে গেল, স্রোতের উল্টো দিকে গেল। অ্যাজ এ স্টুডেন্ট আমিনা ইজ ফার অ্যাবাভ কাকলি, কাকলির থেকে আমিনা ফার অ্যাবাভ মানে কি এখানটায়, মানে কি আমিনার কাকলির মাথার উপর দিয়ে, অনেক উপর দিয়ে না, এখানটা ওরকম নয়। দুজনার যে মেরিট বা ট্যালেন্ট সেটাকে কম্পারিজন করার জন্য অ্যাবাভ প্রিপোজিশনটাকে ব্যবহার করে সম্পর্ক বোঝাচ্ছে কি না আমিনার মেরিটটা কাকলির মেরিটের থেকে বেশি, মানে এখানটাও সেই যোগ্য যেটা বলছে এই বেশিটাই চলে আসছে, এইভাবে আমরা ইউজ করতে পারি। চলে আসো নেক্সট স্লাইড। আফটার, আফটার মানে আমরা কি জানি পরে, তাহলে পরে ছাড়া আর কোনো ভাবে ব্যবহার হতে পারে, আগে দেখা যাক। আফটার উইন্টার কাম স্প্রিং, শীতের পরে কি আসে গো, বসন্ত আসে, বসন্ত এসে গেছে। তাহলে শীতের পরে এখানটা আফটার মানে একদম নিখাত পরে বোঝানো হয়েছে। তারপরে কি বলছে, আফটার অল হিজ এফোর্টস প্রদীপ ইজ নো বেটার অফ, তাহলে আফটার অল হিজ এফোর্ট মানে তার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও, এটা সেই পরেই, প্রচেষ্টাগুলো কমপ্লিট হয়ে গেছে তারপরে, তবুও প্রদীপের কি হয়েছে, নো বেটার অফ মানে ভালো কিছু ফল হয়নি। তাহলে এখানটা আফটার মানে পরেও বলতে পারি আমরা, এখানে সত্ত্বে বলছে ওরা। তিনি একটা কি বলছে, দ্য বালক ইজ ড্রাগিং আ হিউজ লোডেড কার্ট আফটার ইট, এই আফটারটা মানে কিন্তু পিছনে। আবার এটাও বলতে পারো যে বলদটা, বলক মানে বলদ, হ্যাঁ তার পিছনে না বলে বলতে পারো যে তারপরে একটা গাড়ি আসছে, অ্যাকচুয়ালি ওই নিয়ে আসছে টেনে, ড্র্যাগিং মানে কি টানতে টানতে নিয়ে আসা, হিউজ মানে বড় সড়ো, লোডেড কার্ট পরিপূর্ণ একটা কার্টের বাংলা কি বলা যাবে, গরুর গাড়ি, সেটাকে টেনে নিয়ে আসছে। তাহলে এখানটায় তারপরেই আসছে, অ্যাকচুয়ালি আগে আমরা যদি দেখি খেয়াল করি তাহলে বলদটাকে দেখতে পাবো, তারপরে আমরা কার্টটাকে দেখতে পাবো, সেই জন্য এটা আফটার মানে পরেই হচ্ছে, কিন্তু এখানটায় আমরা মানে হিসেবে আমরা পাচ্ছি যে বলদটা বা বুলাকটা তার পিছনে একটা কার্ট নিয়ে আসছে। 4, মাই সিস্টার ইজ আফটার এ জব ইন দ্য আইটি সেক্টর, আফটার আ জব, ঠিক আছে, মানে এই জবের পেছনে, আমরা বলি না চাকরির পেছনে ছুটে বেড়াচ্ছে, তো সেইটাই আমার বোন আইটি সেক্টরে একটা চাকরির পেছনে ছুটে বেড়াচ্ছে, মানে চাকরি পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে, চাকরির খোঁজে ছুটে বেড়াচ্ছে। তাহলে এই আফটার এ জব মানে, আফটার আ জব মানে হলো খুঁজে, কোনো কিছুর খোঁজে, মানে জব মানে এখানটা কাজের খোঁজে ছুটে বেড়ানো। 5 কি বলছে, হি সেলডম স্ট্রাগলড আফটার এক্সেলেন্স বিং কাট আউট অফ মেডিওক্রিটি, হ্যাঁ ঠিক আছে, মেডিওক্রিটি মানে হচ্ছে এখানটা প্রয়াস, ঠিক আছে, বলছে সে কি বলছে, সে সেলডম মানে কদাচিৎ, হ্যাঁ মানে একদম এক্সেলেন্স সব থেকে ভালোর জন্য কখনো সে খাটাখাটনি করেছে, বিং কাট আউট অফ মেডিওক্রিটি, হ্যাঁ।
তাহলে এখানটায় আফটারটা কি হচ্ছে, প্রয়াসে বা প্রচেষ্টা বোঝানোর জন্য ব্যবহার হচ্ছে। এবার অ্যাটে চলে আসো, একটা খুবই কমন, আমরা মাঝে মধ্যেই দেখতে পাই, ব্যবহারও করি আমরা। সেই ছোট স্থান হলে অ্যাট, বড় স্থান হলে ইন, দেখেছিলাম, পড়েছিলাম ছোটবেলায়। দেখে নাও, মিসেস দাশগুপ্ত লিভস অ্যাট সল্ট লেক। তাহলে মিসেস দাশগুপ্ত সল্ট লেকে বাস করেন। অ্যাট একটা ছোট জায়গা বোঝাচ্ছে, সল্ট লেক গোটা কলকাতাটাকে বোঝাচ্ছে না, সেই জন্য এখানটা কি হলো না, আমরা অ্যাট করলাম। তারপরে কি বোঝাচ্ছে, স্থান বোঝালো ওটা। দুইটা, আই গেট আপ অ্যাট 5 o'clock, এখানটা সময় বোঝাচ্ছে একটা, অ্যাট 5 o'clock। তারপরে দ্য হান্টার এইমড হিজ গান অ্যাট দ্য ডিয়ার, এটা আবার দিকে বোঝাচ্ছে, মানে হরিণটার দিকে তার হান্টার মানে শিকারী তার বন্দুকটাকে তাক করেছে। তাহলে অ্যাটটা কিন্তু এখানটায় মানে বোঝালো স্থানের, এখানে সময়ের, এখানে একটা দিক, নির্দিষ্ট দিকে, ডিরেকশন, ওই যে রিলেশন আমরা দেখছিলাম, ডিরেকশন। চার কি বলছে, সুনিতা পারফর্মড অন দ্য স্টেজ অ্যাট দ্য রিকোয়েস্ট অফ অর্ণব। তাহলে এ কি বলছে, অন দ্য স্টেজ, এখানটা কিন্তু অন একটা প্রিপোজিশন আছে, ঠিক আছে, আমরা এই অ্যাডটা নিয়ে পড়বো। এখানে অ্যাডটা কি মানে বোঝাচ্ছে, অ্যাট দ্য রিকোয়েস্ট অফ অর্ণব, অর্ণবের অনুরোধের কারণে সুনিতা স্টেজে উঠে পারফর্ম করছে। তাহলে এই অ্যাডটা এখানে কি করছে, কারণ বোঝাচ্ছে। পাঁচেরটা কি বলছে, উইথ ডেঞ্জার অ্যাট দ্য ডোর ইউ ক্যানট সিট আইডল। তাহলে ডেঞ্জার অ্যাট দ্য ডোর, এটাও স্থানই বোঝাচ্ছে, কিন্তু একদম খুব কাছে বোঝাচ্ছে, যে দরজায় বিপদ আর তুমি আইডল মানে একদম পুড়ে হয়ে বসে রয়েছো। তাহলে উইথ ডেঞ্জার অ্যাট দ্য ডোর ইউ ক্যানট সিট আইডল, চিরে সংক্রান্তি ব্যাপারটা এরকম হচ্ছে। তাহলে এখানটায় অ্যাট মানে খুব নিকটে বা কাছে বোঝাচ্ছে। সিক্স কি বলছে, আ ফুল অ্যাট 40 ইজ আ ফুল ফর এভার। 40 বছর বয়সে যদি কেউ বোকা হয়ে থাকে, তাহলে সারা জীবন সে বোকাই থাকবে। তাহলে এখানটা বয়স বোঝাচ্ছে, একটা এখানে এজ কে বোঝাচ্ছে, ঠিক আছে, যে 40 মানে কি, 40 মানে এখানে তো সংখ্যা না, এটা অ্যাকচুয়ালি কারোর বয়স হিসেবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। সেভেন কি বলছে, ওপেন অ্যাট পেজ 40, তাহলে 40 নম্বর পাতাটাকে খোলো। তাহলে এখানে অ্যাট, এটাও সেই স্থানই বোঝাচ্ছে, 40 নম্বর পাতাটা কোন স্থানে আছে, 40ই আছে, 1 2 করে আমরা যদি ক্রমান্বয়ে যাই, হ্যাঁ, তাহলে সেটা একটা স্থানই বোঝাচ্ছে। কিন্তু ওপেন অ্যাট পেজ 40 মানে এখানটা ডিরেকশন দেওয়া হচ্ছে যে 40 নম্বর পাতাটাকে খোলো, ঠিক আছে। বিফোর, বিফোরটা কি আছে, প্রথমটা বলছে দেবিকা স্যাড, এত কিছু পড়তে আমি সময় নষ্ট হয়ে যাবে, তোমাদেরও বোরিং লাগবে। বিফোর মানে এখানে সামনে অবস্থান বোঝাচ্ছে। তারপর এটা কি বলছে, দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার আর ওয়ান বিফোর গড, ঠিক আছে, এটা ঠাকুরের সামনে, গডের সামনে, এর কাছে বলছে, ঠাকুরের কাছে দরিদ্র বড়লোক সবাই সমান। ঠিক একইভাবে তিনেরটা, টিনা হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর বিমল কেম, এটাও সেই সামনে বা আগেই বোঝাচ্ছে, বিমলের আগে কে পৌঁছেছে, টিনা পৌঁছেছে। তাহলে বিফোর মানে এখানে আগে পরে বোঝাচ্ছে, আগে। already should think of, হ্যাঁ, posterity before himself, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এই বিফোর মানে অপেক্ষায় বলতে এখানটায় দেখো, এভরিবডি শুড থিঙ্ক অফ পোস্টারিটি, হ্যাঁ, বিফোর হিমসেলফ। তাহলে তার সামনেই, অ্যাকচুয়ালি এই জিনিসটা সামনেটাই বোঝায়, কিন্তু ওই বাক্যটার ক্ষেত্রে আমরা কি হচ্ছে, অপেক্ষায়, তুলনায় বোঝাচ্ছে, ঠিক আছে, তার জন্য অপেক্ষা বোঝাচ্ছে এখানটা, ঠিক আছে, মানে তার সামনে যে অবস্থান যেটা, সেই অবস্থানটা, অপেক্ষা মানে কি, এখানটা অপেক্ষা মানে আমি ওয়েটিং বলছি না, ঠিক আছে। ফর দোজ হু হ্যাভ সেলফ এস্টিম ডেথ কামস বিফোর ডিসঅনার। তাহলে কি মানে, যাদের যাদের সেলফ এস্টিম রয়েছে, হ্যাঁ, আত্মমর্যাদা বোধ রয়েছে, তাদের কি হয়েছে, ডিসঅনার, মানে তাদের কাছে অসম্মানের চেয়ে মৃত্যু আগে। আমি কেন বারবার একই কথা বলছি, প্রথমে প্রথমে তো বলা যাবে না, সামনে বা আগে জিনিসটা একই রকম, তো তো এটাও তাই বোঝাচ্ছে, কিন্তু কিন্তু এখানে অগ্রাধিকার, মানে তারা মৃত্যুকে অগ্রাধিকার দেয়, কি কিসের তুলনায়, এই যে ডিসঅনার, অসম্মানের তুলনায় মৃত্যুকে অগ্রাধিকার তারা বেশি দিচ্ছে। তাহলে এখানটা সে আগেই হচ্ছে, যে মৃত্যু আগে ভালো, আমার ডিসঅনার হওয়ার আগে আমার মৃত্যু আসুক, বলে না ওসব হওয়ার আগে মাথায় বাজ পড়ে যাক, মারা যাই, সেরকম ব্যাপারটা চলে আসছে। দ্য টাস্ক বিফোর আস ইজ ভেরি চ্যালেঞ্জিং, আমাদের সামনে যে কাজটা রয়েছে সেটা খুবই চ্যালেঞ্জিং, ঠিক আছে। তাহলে এই বিফোরটা মানেও কিন্তু সামনে, আমাদের সামনে যে কাজটা রয়েছে, দেখো সামনে লিখেছে জন্য, তাহলে আমাদের জন্য অর্থে এখানটা ব্যবহার হয়েছে বিফোরটা, সেই জন্য সামনে মানেও এটা কি, আমাদের জন্য যে কাজটা রয়েছে সেটা খুব চ্যালেঞ্জিং, এরকম চলে আসছে।
ঠিক বিহাইন্ড কে একইভাবে আমরা একে ইউজ করছি কি পিছনে হিসেবে। দেয়ার ইজ আ ক্যাট বিহাইন্ড দ্য বুশ, ঝোপের পিছনে একটা বিড়াল রয়েছে, এটা একদম বাস্তব, দুটো কংক্রিট অবজেক্ট। ঠিক আছে, এখানে যেমন এই যে ডিসঅনার, হ্যাঁ, ডেথ, সেলফ এস্টিম, এগুলো কি অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট ছিল, অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল সব। ঠিক আছে, তো সেই জন্য আমি বিভিন্ন রকম অর্থ বোঝাচ্ছে, কারণ বিফোর মানে সামনাসামনি কখন হবে, দুটো কংক্রিট অবজেক্ট থাকতে হবে, তবে একটা একটা সামনে থাকবে। ঠিক আছে, গড অ্যাবস্ট্রাক্ট না কংক্রিট আমাকে জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না, তোমরা জানো। তো যাই হোক, রিচ, পুয়ার, এগুলোও কিন্তু কংক্রিট না অ্যাবস্ট্রাক্ট, তোমরা জানো। তো মোট কথা হচ্ছে নাউন যখন চেঞ্জ হয়, সেই নাউনের যে প্রকারভেদ সেই অনুযায়ী প্রিপোজিশন গুলো কিন্তু অর্থটাও চেঞ্জ হয়ে যায়। দু একটা কি বলছে, দ্য প্লেন টুক অফ স্লাইটলি বিহাইন্ড দ্য শিডিউল, এখানে বিহাইন্ডটা পরে অর্থে, দেরিতে অর্থে বোঝাচ্ছে। ঠিক আছে, কিন্তু সেই অ্যাকচুয়ালি পিছনেই, টাইমের পিছনে, শিডিউল, তোমার শিডিউলের পিছনে চলছে, মানে যে সময় ছাড়ার কথা ছিল তার পরে ছাড়ছে। তিনটা কি বলছে, দ্য এনমিটি বিটুইন চৈতালি অ্যান্ড পিয়ালি ইজ নাও বিহাইন্ড দেম, অতীত, মানে এখন আর নেই, সব তারা ফেলে এসেছে, তাদের মধ্যে যে বন্ধুত্বটা ছিল, তাদের যে সম্পর্কটা ছিল, সেটা এখন অতীত। হ্যাঁ, সেই একটা কি অ্যাড হয় না, কি সব অতীত এখন পাঁচতলা, শুধু শাড়ি নাকি বলে, তো সেই রকম বিহাইন্ড মানে এখানটায় যেটা পাস্ট ঘটে গেছে, এখন আর নেই, এরকমটা বোঝানোর জন্য এখানে ব্যবহার হয়েছে বিহাইন্ড। চারটা, দ্য মুন হ্যাজ গন বিহাইন্ড দ্য ক্লাউডস, এটা আড়াল বোঝাচ্ছে, সে পিছনেই হলো। দেখো, অ্যাকচুয়ালি বিহাইন্ড মানে পেছনে, পেছনেই, কিন্তু যখন আমাদের নাউন গুলো চেঞ্জ হচ্ছে, বাক্যে ব্যবহারের প্রণালীটা একটুখানি চেঞ্জ হয়ে যাওয়ার কারণে অর্থটা অন্যরকম আসছে। এখানে চাঁদ মেঘের, সরি, হ্যাঁ, মেঘের পেছনে চলে গেছে, তার মানে হচ্ছে আড়ালে চলে গেছে। পাঁচেরটা, দিস ইজ লেফট বিহাইন্ড টু ইয়ং চিলড্রেন, তাহলে দুজন শিশুকে কে রেখে গেছে, যা ডিজিজড, মৃত ব্যক্তিটা রেখে গেছে, লেফট বিহাইন্ড মানে এটাও সেই পিছনে রেখে যাওয়া, মানে তার পরে রেখে যাওয়া। চলো নেক্সট স্লাইড। বিসাইড, বিসাইডের মানে কি পাশে, আমরা জানি। তো দেখা যাক এখানে কি হচ্ছে, অদিতি ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড হার ফাদার, বাবার পাশে দাঁড়িয়ে ছিল। অদিতিও এখানে কংক্রিট অবজেক্ট, হ্যাঁ, তার বাবাটাও কংক্রিট অবজেক্ট, তাহলে এখানে তুলনা করা যাচ্ছে খুব সহজে, একটার পাশে আর একটা। দ্য আর্গুমেন্ট ইন দিস কেস ওয়াজ বিসাইড দ্য পয়েন্ট, তাহলে এই যে তর্কের বিষয়টা, এটা কি পয়েন্ট, মানে যে ভিত্তিতে আর্গুমেন্টটা হচ্ছে তার বাইরে, মানে এখানটা বিসাইডটা পাশের বদলে বাইরে বোঝালো, অ্যাকচুয়ালি পাশেই বোঝালো, যে বিষয়টাকে পাশে রেখে আলোচনা হয়ে যাচ্ছে, আর্গুমেন্ট হয়ে যাচ্ছে। যে পয়েন্ট ধরে আমাদের আর্গুমেন্ট করা উচিত ছিল, তার পাশে অন্য একটা কিছু ধরে করা হচ্ছে, সেটাকেই বাইরে ধরে নেবো আমরা, যে তুমি টপিকের বাইরে গিয়ে আলোচনা করছো, আর্গুমেন্ট মানে বিতর্ক করছো। তিনি কি বলছে, অ্যাট দ্য নিউজ অফ হিজ সাকসেস স্বপন ওয়াজ বিসাইড হিমসেলফ ইন জয়, তাহলে এখানে স্বপন ওয়াজ বিসাইড হিমসেলফ, পাশে থাকা। ঠিক আছে, তার যে সাকসেস, সফলতার খবর পেয়ে স্বপন কি করছে, তার পাশে রয়েছে। এখানটা আত্মহারা কেন লিখেছে আমি বুঝতে পারছি না। আহ ওই তার সাথে সাথে একই সাথে আনন্দিত হয়েছে বলে আত্মহারা কথাটা হয়তো লিখেছে। মুদ্রা কথা হলো, এখানেও বিসাইড মানে একজনের পাশে একজন থাকা। দ্য পেন্টিং লুকস ডাল বিসাইড ইউর আর্লিয়ার ওয়ান, তাহলে তোমার আগের যে ছবিটা ছিল তার তুলনায় এটা ডাল, মানে কি কিছুটা ম্যারমেরে লাগছে। তো এখানটাও তুলনা হচ্ছে, এবং একটার পাশে একটাকে রেখেই তুলনা হচ্ছে, কিন্তু এখানটায় তুলনা মানেটাই আমরা ধরবো যে তোমার এই ছবিটি আগেরটির তুলনায় একটু ডাল। একইভাবে বাই দেখো, বাই মানে কি আমরা জানি, দ্বারা, দয়বয়কার রয়কার যেটাকে বলি, লেখা আছে এখানটায়, দ্বারা, কর্তৃক, দিয়া, পড়েছি বাংলায়। এখানটা দ্য বয় ওয়াজ এই, কেন আজকে ভুল দেখছি আমি বলতে পারবো না, মেবি আমার চশমাটার প্রবলেম। দিস বুক ওয়াজ এডিটেড বাই এ নাম্বার অফ ইন হাউস এডিটর্স, তাহলে এই ইন হাউস এডিটরদের দ্বারা এই বুকটা, মানে এই বইটা এডিটেড হয়েছে। তাহলে এখানে বাই মানে এখানে দ্বারা বুঝিয়ে দিচ্ছে, এদের দ্বারা হয়েছে। দীপিকা স্যাড বাই, এখানটা দেখো স্যাড বাই মি, মানে এখানটা কিন্তু দ্বারা আর থাকছে না, পুরোপুরি আলাদা অর্থ চলে আসছে। কি বলছে, যে দীপিকা স্যাড বাই মি, মানে এখানে বাই মানে কি হয়ে যাচ্ছে, বিসাইড হয়ে যাচ্ছে, বাইটাই বিসাইড বোঝাচ্ছে। হ্যাঁ, যে আমার পাশে
দীপিকা আমার পাশে বসেছে ইন দ্য মুভি থিয়েটার, মুভি দেখতে গিয়ে একজন একজনের পাশে বসেছে, দুই বান্ধবী। তো সেটাই এখানে বাই দিয়ে কিন্তু দ্বারা বোঝালো না, পাশে বুঝিয়ে দিল। হোয়াটস দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, তাহলে এখানটা বাই মানে এখানটা দ্বারা হিসেবে আসছে। দেখো তোমার ঘড়ি অনুযায়ী সময় কত, মানে তোমার ঘড়ি দ্বারা কত সময় দেখাচ্ছে, এইভাবে তো আমরা বাংলা করি না। এটা হচ্ছে তোমার ঘড়ি অনুসারে বা অনুযায়ী কত সময় হলো বা টাইম কি হলো, সেজন্য এখানে বাইটা অনুসার হিসেবে ব্যবহার হয়েছে। জয়দীপ সাকসিডেড ইন দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন বাই শেয়ার ডিলিজেন্স। ঠিক আছে, তো কি হচ্ছে, জয়দীপ এই কম্পিটিটিভ এক্সামিনেশনে তার যে বুদ্ধিমত্তা তার ফলে সে কি করেছে, সফল হয়েছে। তাহলে এখানে বাই মানে ফলে বলতে চাইছে, কিন্তু এটাও তার দ্বারা, তার এই ডেলিজেন্সের দ্বারাই তো সফল হয়েছে। কৌশিক ইজ টলার দ্যান মৌমিতা বাই এ গুড 6 ইঞ্চিস। ঠিক আছে, তাহলে কৌশিক কি হচ্ছে মৌমিতার থেকে 6 ইঞ্চি লম্বায় বড়, টলার। তাহলে এখানে কি হচ্ছে, বাইটা তুলনা হয়ে যাচ্ছে, একজনের তুলনায় আরেকজন, সেই জন্য এরা মাপে লিখে দিয়েছে। ফর, ফরে কি আছে, ফর মানে আমরা জানি প্রথমটাই জন্য। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, মর্নিং ওয়াক আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আর ইউ ফর অর এগেইনস্ট দ্য প্রপোজাল, তাহলে তুমি এই যে প্রপোজাল, এই প্রস্তাবের পক্ষে নাকি বিরুদ্ধে, সে একই, তুমি প্রস্তাবের জন্য রাজি আছো কিনা, জন্য ওয়ার্ডের মিনিংটা এখানে চলে আসছে। সোনালি মিস্টুক ইন্দ্রাণী ফর হার সিস্টার, তাহলে সোনালি কি করেছে, ইন্দ্রাণীকে তার বোন হিসেবে ভুল করেছে, মানে বোন মনে করে ভুল করেছে এখানটায়। ঠিক আছে, কেন, এটাও একটা কারণ, জন্যই বোঝাচ্ছে, হয়তো তার বোনকে পেছন থেকে দেখতে একই রকম লেগেছে, কিন্তু এখানটায় বোন হিসেবে ভুল করেছে। সাবস্টিটিউট আ নাউন ফর এ ভার্ব, তাহলে এখানটা ভার্বের বদলে একটা নাউনকে দেওয়ার কথা বলছে, তাহলে ফরটা এখানে বদলে পরিবর্তে, কিন্তু অ্যাকচুয়ালি দেখো ভার্বটার জন্যই তো নাউনটাকে দিতে বলছে। তাহলে ফর এ ভার্ব মানে এখানে ভার্বের পরিবর্তে বা বদলে বোঝাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেই জন্য মানে এর জন্য এ। মানালি অলওয়েজ স্পিক্স ফর আদার্স, তাহলে মানালি সবসময় কি করে, অন্যদের হয়ে কথা বলে, অন্যদের জন্য কথা বলে। তাহলে এই যে বললেন স্যার এই জিনিসগুলো একই তো, মানে তাহলে আলাদা আলাদা করে কেন ব্যবহার করা হয়েছে, ওই যে বললাম অ্যাকচুয়ালি ফর মানে জন্য, কিন্তু বাক্যে যখন ব্যবহার হচ্ছে তখন কখনো বোঝাচ্ছে পক্ষে, কখনো হিসেবে, কখনো বদলে বা পরিবর্তে, কখনো হয়ে, কারোর হয়ে কথা বলা। সেই জন্য কত রকম ভাবে বসতে পারে সেটা একবার দেখে নিচ্ছি, যাতে আমাদের পরীক্ষার হলে এরকম যখন 4টে অপশন থাকবে একটু সহজ হয়ে যায়। এই 4 রকম 5 রকম ভাবে যেহেতু ইউজ করতে পারছি আমরা, সেইভাবে ইউজ করে আমরা দেখতে পারি যে কোনটা একদম পারফেক্ট হচ্ছে বা কোনটা সঠিক। ফ্রম, ফ্রম মানে আমরা জানি থেকে, ফর্ম নয়। সবাই আবার এসআইআর এর এনুমারেশন ফর্মটা বুঝো না, যাই হোক। দ্য আর্থ গেটস লাইট ফ্রম দ্য সান, সূর্য থেকে, হ্যাঁ, ফ্রম মানে থেকে আমি বলেছি, পৃথিবী সূর্য থেকে আলো পায়। এখানে কি বলছে, উৎস হিসেবে ফর্মটা ব্যবহার করছে, যে সান আলোর উৎস, সেই জন্যই হলো। অ্যাম্বার হ্যাজ বিন ওয়ার্কিং, এটা অ্যাম্বার নয় গো, নাম, অম্বর হ্যাজ বিন ওয়ার্কিং ফ্রম 8 o'clock ইন দ্য মর্নিং, তাহলে সকাল 8টা থেকে কি করছে, অম্বর কাজ করছে, ফ্রম মানে থেকে, আমি যেটা বললাম 8টা থেকে। দ্য পোস্ট অফিস ইজ 3 কিলোমিটার ফ্রম হেয়ার, এটাও এখান থেকে পোস্ট অফিস 3 কিলোমিটার দূরে। ঠিক আছে, তারপর কি বলছে, তাপস ইজ সাফারিং ফ্রম ম্যালেরিয়া, তাহলে ফ্রম মানে এখানে কিন্তু ম্যালেরিয়া থেকে ভুগছে না, ম্যালেরিয়ার কারণে ভুগছে, এই জন্যই বলছে কারণ, মানে ফ্রম মানে তো থেকে আমরা জানি, তুমি বলতেই পারো যে হ্যাঁ ম্যালেরিয়া থেকে ভুগছে, কেউ হয়তো সর্দি থেকে জ্বর এসেছে, এরকম ব্যাপার হয়। কিন্তু আমরা বাক্যটার মানে যখন করব, তাপস ইজ সাফারিং ফ্রম ম্যালেরিয়া মানে হচ্ছে তাপস ম্যালেরিয়ার কারণে কষ্ট পাচ্ছে। আই কুড নট ডিস্টিংগুইশ মিলি ফ্রম হার টুইন সিস্টার লিলি, মিলি আর লিলি দুজন টুইন সিস্টার, একজনকে একজনের থেকে আলাদা করা যাচ্ছে না, সেই থেকেই, অন্যের থেকে। চলো নেক্সট স্লাইড। আজ একটু বোর হবে আমি জানি, কিন্তু কিছু করার নেই, আমাদের প্রিপারেশন নিয়ে একটু চর্চা করার দরকার ছিল।
মনোজ লিভস ইন ওয়েস্ট মিদনাপুর, বড় শহর অর্থে আমি বলছিলাম না, অ্যাট আমরা কখন বসাই, যখন ছোট জায়গা হয়। হ্যাঁ, মানে ছোট মানে কি ফিতে নিয়ে মাপতে বসো না, মানে কম খ্যাত, মানে আমার গ্রামটা বা তোমার গ্রামটা আমরা সাধারণত অ্যাট ইউজ করি, যদি না খুব ফেমাস হয়। কিন্তু এই ওয়েস্ট মিদনাপুর, এটা মোটামুটি ভারতবর্ষের অনেকেই চেনে, পশ্চিমবঙ্গের সবাই চেনে। তোমার গ্রামের নামটা কজন শুনেছে বা আমার গ্রামের নামটা কজন শুনেছে? তাই এই ছোট ছোট ক্ষেত্রে সেই অর্থে ছোট, আমি আকারে বলছি না, অ্যাট হয়, আর বড় হয়ে গেলে ইন হয়, এটা আমরা জানতাম। তাহলে মানুষ লিভস ইন ওয়েস্ট মিদনাপুর, এখানটা ইন কেন বলছে? কারণ বড় জায়গা একটা ওয়েস্ট মেদিনীপুর, এবং বড় বলতে অবশ্যই প্রসিদ্ধ একটা জায়গা, সেই জন্য ওখানটায় ইন বসেছে, অ্যাট বসেনি। অ্যাট ওয়েস্ট মেদিনীপুর কিন্তু হবে না। 2 নম্বর কি বলছে? শুভমিতা কেম ইন দ্য মর্নিং উইথ পৌলমি। তাহলে ইনটা এখানে সময় বোঝাচ্ছে, যেটা আমি কিন্তু আবারও বলছি, তোমরা মাথায় রাখবে যে রিলেশনস ইজ টু প্রিপোজিশন বলে একটা স্লাইড ছিল, ওইখানটা আমরা দেখেছিলাম প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ পজিশন, প্রিপোজিশন অফ রিজনিং, এইগুলো সব ছিল। এবার কোনটা কোন অর্থে ব্যবহার হয় আমি বলেছিলাম না, কমন। ইন প্রিপোজিশনটা কিন্তু 3-4 রকম ভাবে ব্যবহার হতে পারে। এই যেমন এখানটা কি হচ্ছে, ইন মানে একটা পজিশন বোঝাচ্ছে, অবস্থান বোঝাচ্ছে। এখানটা ইন দ্য মর্নিং মানে টাইম বোঝাচ্ছে। সেই বিষয়টা এখানটা উদাহরণ দিয়ে দিয়ে দেখানো আছে, যাতে তোমাদের বা এই ইন সম্বন্ধে ধারণাটা পরিষ্কার হয় যে এত রকম ভাবে ইউজ করা যায় বা ইউজড হয়। তাহলে ইন দ্য মর্নিং মানে সকাল সময়টাকে বোঝাচ্ছে। 3 নম্বর কি বলছে? পার্থ হ্যাজ অলওয়েজ বিন উইক ইন কেমিস্ট্রি। তাহলে এখানটা ইন কেমিস্ট্রি মানে কেমিস্ট্রির ভিতরে না, কেমিস্ট্রি সম্বন্ধে। হ্যাঁ, কেমিস্ট্রি সম্বন্ধে এখানে বলছে যে পার্থ কেমিস্ট্রিতে, কেমিস্ট্রি বাংলা কি গো, রসায়ন, রসায়নে দুর্বল। তাহলে রসায়ন বিষয়ে দুর্বল। এখানটা ইন মানে কি হচ্ছে, রিলেশনটাই বোঝাচ্ছে যে কেমিস্ট্রির সঙ্গে রিলেশনটা কিরকম, না ও কেমিস্ট্রিতে দুর্বল। ঠিক আছে। এখানে স্বপন রিকোয়েস্টেড মি টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক ইন এ মান্থ, এটা একটা সময়ের সূচি, টাইম বলতে পারো, টাইম লাইন। যাই হোক, তরুণ ইজ ইন দ্য বার অ্যাট কলকাতা। তাহলে এইখানে তরুণ বারে আছে মানে কি, তরুণ ওখানে কাজ করে, তার পেশাটাকে বোঝাচ্ছে। হুম, তাহলে এখানটা ইন মানে কিন্তু কি বোঝালো, তার পেশাটাকে বুঝিয়ে দিল। হ্যাঁ, হি ইজ ইন ইন্ডিয়ান আর্মি, সে ইন্ডিয়ান আর্মিতে আছে, আমরা এরকম ভাবে বলতে পারি। তাহলে হি ইজ ইন ইন্ডিয়ান আর্মি মানে ইন্ডিয়ান আর্মির মধ্যে আছে এরকম বোঝাচ্ছে না, তার পেশাটাকে বোঝাচ্ছে, যে সে একজন আর্মি অফিসার বা আর্মি র্যাঙ্কের, আর্মির কোন একটা কর্মকর্তা। তো এখানে ইনটা কিন্তু পেশা হিসেবে ব্যবহার হয়। চলো ইনটুতে দেখা যাক। ইন আর টু, এখানটা দেখো দুটো প্রিপোজিশন একসাথে করে দিয়ে ইনটু করা হয়েছিল। ইনটুটা কি বোঝায়? যখন আমরা একটা দিকে, নির্দিষ্ট দিকে বোঝাতে চাই তখন। যেমন মিস্টার মন্ডল কেম ইনটু দ্য রুম স্টেলথিলি। স্টেলথ শব্দটা তোমার এর আগে শুনে থাকবে, স্টেলথ শুনেছো তো? এই যে 5th জেনারেশনের ফাইটার জেট বোঝাতে গিয়ে বোঝানো হয় যে স্টেলথ মোডটা কত অ্যাক্টিভ, কতখানি সক্রিয়। তো স্টেলথ মানে কি, লুকিয়ে লুকিয়ে। তাহলে মিস্টার মন্ডল কি করলো, ঘরে ঢুকলো, কোথা থেকে, বাইরে থেকে ঘরে। তাহলে ইনটু মানে এই যে বললাম একটা নির্দিষ্ট দিক বোঝাবে, তাহলে মিস্টার মন্ডল বাইরে থেকে ভেতরে ঢুকলো। দীপক অ্যাসিওর্ড মি দ্যাট হি উড লুক ইনটু দ্য ম্যাটার। এখানটা কি হচ্ছে, ম্যাটার মানে একটা বিষয়, তাহলে সেই বিষয়ে সে লুক ইনটু, হ্যাঁ, মানে সে কি করবে, খোঁজ খবর নেবে বা সেই বিষয়টা নিয়ে মাথা ঘামাবে। তাহলে এখানটা কি করছে, অনুসন্ধান করা বোঝাচ্ছে। তিনি কি বলছে, অ্যান এসে ইজ ডিভাইডেড ইনটু প্যারাগ্রাফস। এখানটা কি বলছে, বিভিন্ন ভাগে ভাগ করা আছে, ডিভাইডেড ইনটু, লুক ইনটু। হ্যাঁ, এগুলো এরকম কিছু কিছু আছে যেটা তোমাদের আজকে আমি শেয়ার করেছি না, ওইটাই হচ্ছে কমনলি ইউজ প্রিপোজিশন, ওগুলো থেকেই পরীক্ষায় সাধারণত দিয়ে দেয়। চর্চার মধ্যে থাকলে খুব সহজেই পাওয়া যায়, এত নিয়ম দেখার দরকার হয় না, কিন্তু তবু এটা দেখে নিতে হবে যাতে আমাদের চর্চাটা আরো ভালোভাবে করতে পারি, যে কোথায় ইনটু বসে, কেন বসে, কোন অর্থে বসছে, কোন রিলেশন বোঝানোর জন্য বসছে। 4 কি বলছে, হি এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট উইথ হিজ টেন্যান্ট। টেন্যান্ট মানে কি, কেউ বলো দেখি, টেন্যান্ট মানে কি? দেখি সব ঘুমিয়ে গেলে নাকি তোমরা। টেন্যান্ট মানে কি বলো? টেন্যান্ট
সবাই ঘুমিয়ে গেছে। টেন্যান্ট মানে ঠিক ভাড়াটে, তাহলে সে তার ভাড়াটেদের সঙ্গে একটা চুক্তিতে গেছে বা চুক্তিবদ্ধ হয়েছে। তাহলে এন্টার্ড ইনটু মানে এখানটায় কিন্তু কোনো দিকে বোঝাচ্ছে না ঠিক, হ্যাঁ অবশ্যই চুক্তির দিকে গেছে, সেই অর্থে গেলে দিকেই বোঝাচ্ছে, কিন্তু এখানটায় এই এন্টার্ড ইনটু মানে চুক্তির মধ্যে গেছে, চুক্তির করে নিয়েছে সেইটা বোঝাচ্ছে। তারপরে কি ইনটু আর কথা ইউজ হয়, ডিউরিং দ্য পার্টিশন অফ ইন্ডিয়া 1947 দ্য এম্বার্স অফ কমিউনাল ডিসহারমনি ওয়ার স্টকড ইনটু আ ব্লেজ অফ হেট্রেড এন্ড ভায়োলেন্স। তাহলে এই যে এখানে ইনটু সেই দিকেই, মানে কোন দিকে নিয়ে গেছে, হেট্রেড এন্ড ভায়োলেন্স, ঘৃণা এবং হিংসাত্মক দিকে নিয়ে গেছে। তো ইনটু এইভাবে ব্যবহার হলো। আরো আছে অফ, তাহলে কি বলছে, নন্দিনী কামস অফ এ রেসপেক্টেবল ফ্যামিলি, কামস অফ মানে একটা সম্মানীয় ফ্যামিলি, পরিবার থেকে কে এসছে, নন্দিনী এসেছে, তাহলে এখানে কামস অফ মানে এখানটা তার জন্ম হয়েছে সেটা বোঝাচ্ছে। মিদনাপুর লাইজ 150 কিলোমিটার ওয়েস্ট অফ কলকাতা, অফ মানে এখানটায় কলকাতা থেকে 150 কিলোমিটার দূরে মিদনাপুর, তো এখানটা থেকে বোঝাচ্ছে অফটা। হ্যাঁ, আমরা জানি ফ্রম মানে থেকে, এখানে অফেও দেখো থেকে বোঝাচ্ছে। নীলাঞ্জনা ইজ নট অ্যাফ্রেড অফ লুজিং দ্য জব, অ্যাফ্রেড অফ, এই যেমন অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেড এর পর বেশিরভাগ অফই বসে, এটা কি হচ্ছে, অ্যাফ্রেড অফ মানে ভয় পাওয়া, তাহলে তার চাকরি নিয়ে ভয় পাচ্ছে না, আশঙ্কা করছে না। রানা হ্যাজ বিন কিওর্ড অফ ম্যালেরিয়া মানে ম্যালেরিয়া থেকে মুক্তি পেয়েছে, তাহলে অফ মানে কোনটা, কোনটা থেকে বোঝাচ্ছে, কোনটা এইখানটা যেমন জন্ম বোঝালো, মানে বিলংস টু বলতে পারো, এই একটা রেসপেক্টেবল ফ্যামিলি। দিস পট ইজ মেড অফ চায়না ক্লে, চীনামাটি, চীনামাটি দিয়ে তৈরি, তাহলে মেড অফ মানে কি হলো, এখানটা তৈরি বোঝাচ্ছে, মেড অফ কোন উপাদানে তৈরি, মানে এই চায়না ক্লের সঙ্গে পটের সম্পর্কটা বোঝাচ্ছে, যে চীনামাটি দিয়েই তৈরি। হি ডায়েড অফ আ হার্ট অ্যাটাক, তাহলে ডায়েড অফ মানে এখানটা মৃত্যুর কারণ হিসেবে, অফটা এখানে কারণ হিসেবে ব্যবহার হচ্ছে। 14 চলে যাও, ও ডবল এফ অফ, এখানে ও এফ অফ ছিল, এটা ও ডবল এফ অফ, দ্য লেবারার, ঠিক আছে, ফেল অফ দ্য সেকেন্ড ফ্লোর, হ্যাঁ, অ্যান্ড ব্রোক হিজ লেগস, তাহলে ফেল অফ মানে পড়ে যাওয়া, এই পুরোটাকে পড়ে যাওয়া বোঝাচ্ছে। তাহলে কোথা থেকে, দ্বিতীয় তলা থেকে সে পড়ে গেছে, এই সেকেন্ড ফ্লোর থেকে সে পড়ে গেছে এবং কি করেছে, তার পা ভেঙে ফেলেছে, তাহলে এখানটায় ফেল অফ মানে কোনো একটা জায়গা থেকে বোঝাচ্ছে, পজিশন বোঝাচ্ছে, প্লেস বোঝাচ্ছে। শ্রেয়া সিঙ্গিং ক্যারিয়ার হ্যাজ জাস্ট বিগান টু টেক অফ, আমরা প্লেনের টেক অফটা আমরা জানি, মানে কোনো কিছু শুরু হওয়া, ঠিক আছে, তাহলে এই বিজ্ঞান, এবার বলবে স্যার বিজ্ঞান মানেও তো শুরু হওয়া, তাহলে এখানটা যদি আমরা বলি শ্রেয়া সিঙ্গিং ক্যারিয়ার হ্যাজ জাস্ট বিগান, তার মানে শুরু হয়ে গেছে, এটা তারও আগের পর্যায়টাকে বোঝাচ্ছে, মানে বিগান টু টেক অফ মানে উদ্যত হয়েছে। তিনি কি বলছে, সচিন ইজ অফ হিজ ফর্ম টুডে, সরি এখানে দাগ পড়ে গেল, ওই জন্য আমি ভুল পড়ে ফেললাম। তাহলে সচিন আজকে তার যে ফর্ম, তার যে ছন্দে থাকা, এই যে বলছে ছন্দে নেই, সচিন মানে এখানে অবশ্যই সচিন তেন্ডুলকরকে বোঝাচ্ছে মেবি, যে তার ছন্দে নেই, অর্থাৎ দেখা গেল সে ভালো খেলছে না, যেটা তার কাছ থেকে আমরা এক্সপেক্ট করছি সেটা সে দিতে পারছে না, তাহলে এখানটা অফ মানে সেখান থেকে দূরে বোঝাচ্ছে, ঠিক আছে। দেয়ার উই স্টেড ইন এ বাংলো অফ দ্য রিভার ব্যাংক, তাহলে এই নদী থেকে দূরে, তফাতে বোঝাচ্ছে। আর এখানে কি, কিপ অফ দ্য রোজ বুশেস ইন দ্য গার্ডেন, তাহলে বাগানের যে গোলাপের ঝোপগুলো সেখান থেকে কিপ অফ মানে দূরে থাকতে বলছে, ঠিক আছে। অফটা বেশিরভাগই আমরা দূরে অর্থে বোঝানোর জন্যই ব্যবহার করি। হ্যাঁ, অন আছে কি, অন মানে ওই উপরে আমি বলেছিলাম যে টেবিলের ওপরে তুমি একটা বল রেখেছো, সেটা একদম ঠেকে থাকলে আমরা বলি অন, ঠিক আছে। পুট দ্য গ্লাস অন দ্য টেবিল, টেবিলের উপর গ্লাসটা রাখো। গুড স্ট্রেট অন দ্য লেফট, এখানে অনটা কিন্তু একটা দিক নির্দেশ করছে, ডিরেকশন বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে শুভমিতা কামস হেয়ার অন সানডেজ, এটা একটা সময় বোঝাচ্ছে। দিস বুক ইজ অন দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, এটা বিষয় বোঝাচ্ছে। সম্রাট ওয়াজ অ্যারেস্টেড অন দ্য চার্জ অফ থেফট, অভিযোগ বোঝাচ্ছে, এখানটা রিজন বোঝাচ্ছে, কি কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে।
তাহলে অনের এতগুলো মানে আমরা দেখে ফেললাম। একইভাবে ওভারের দেখবো। ওভার মানে আমি বলেছিলাম অ্যাবভের মতোই, ওপরে। দ্য বিউটিফুল ব্লু স্কাই ইজ ওভার আওয়ার হেডস। ঠিক আছে, আমাদের মাথার উপরে রয়েছে সুন্দর নীল আকাশ। তাহলে এটা গেল একটা ওভার। দ্য ওম্যান ড্রেসড ইন ব্ল্যাক ড্রিউ দ্য ভেল ওভার হিজ ফেস কুইকলি। তাহলে তার এখানটা কি বলা যাবে, আঁচলটা, কালো রঙের পোশাকটা যে পরে রয়েছে সে তার মুখের ওপর দিয়ে আঁচলটা দিয়ে দিল, ঢেকে দিল। তাহলে এখানে ওভার মানে ঢেকে দেওয়া অর্থে ব্যবহার হয়েছে। ইট টুক হার মান্থস টু গেট ওভার হার ইলনেস। তার অসুস্থতা কাটিয়ে উঠতে তার কয়েক মাস সময় লেগে গেছে। তাহলে গেট ওভার, এখানটা কি হচ্ছে, ওভারটা এই যে তার ইলনেস, এই ইলনেসের যে পিরিয়ডটা কাটিয়ে উঠেছে তার সঙ্গে সম্পর্কটাকে বোঝাচ্ছে, সেজন্য কাটিয়ে ওঠা বোঝাচ্ছে। মাই মাদার ইজ জাস্ট ওভার 50। এখানটা কি হচ্ছে, এই একটা তুলনা বোঝাচ্ছে, কম্প্যারিজন বোঝাচ্ছে, যে 50-এর থেকে বেশি বেশি বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে ওভার মানে ওপরেও যেমন বোঝাচ্ছে, বেশি এখানে বোঝাচ্ছে। 50-এর উপরেও বলতে পারি আমরা, 50 ঊর্ধ্ব, 50 ঊর্ধ্ব বলে না। রুল নাম্বার 5 কি বলছে, রুল নাম্বার না সরি 5 নম্বরে কিভাবে দেখতে পাচ্ছি আমরা এক্সাম্পল, দ্য অনলি ওয়ে টু এসকেপ ফ্রম দ্য প্রিজন ওয়াজ টু জাম্প ওভার দ্য ওয়াল। প্রাচীরের ওপর দিয়ে লাফ দেওয়া ছিল ওই প্রিজন থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র পদ্ধতি। তাহলে ওভার মানে এখানে উপর দিয়ে, ওই ওভার মানে আমাদের যেমন স্কাইটা আমাদের মাথার উপরে আছে, অনেক উপরে, এটাও প্রাচীরের ওপর দিয়ে ডিঙিয়ে যাওয়াটাকে বোঝাচ্ছে। বেশ, এখানে আছে থ্রো, দ্য বুলেট ওয়েন্ট থ্রো দ্য বয়েজ ফরহেড। তাহলে গুলিটা একদম মাথার কপালের এফোর ওপর হয়ে গেছে, তাহলে ভেতর দিয়ে চলে গেছে। থ্রো মানে কোনো কিছু ভেতর দিয়ে যা, হ্যাঁ, থ্রু বা থ্রো আমরা যেটাকে বলি, থ্রুই বলি বেশিরভাগ। দ্য রোড পাসেস রাইট থ্রু দ্য ভিলেজ। গ্রামের ভিতর দিয়ে, মধ্য দিয়ে রাস্তাটা বেরিয়ে গেছে। আই ওয়েটেড ফর হার অল থ্রু দ্য নাইট। এটাও সেই সবকটাই দেখো, সমগ্র রাত্রি ধরে আমি তার জন্য অপেক্ষা করেছি। থ্রু দ্য নাইট, পুরো রাত্রি জুড়ে, পুরো একদম রাত্রি শুরু থেকে শেষ পর্যন্ত, যেটা একইভাবে ওই কপালের শুরু থেকে শেষ পর্যন্ত এফোর হয়ে বুলেটটা বেরিয়ে গেছে, বা গ্রামের একদিক দিয়ে ঢুকে আরেক দিকে বেরিয়ে গেছে। তাহলে অর্পিতা বিকেম ইল থ্রু ওভারওয়ার্ক। তাহলে অতিরিক্ত কাজের কারণে অর্পিতা অসুস্থ হয়ে পড়েছে। তাহলে থ্রু মানে কি, কাজের মধ্যে দিয়ে, কাজের শুরুতে ঢুকেছে, তারপর শেষে যখন বেরিয়ে গেছে তারপরে অসুস্থ হয়ে গেছে, মানে মাঝখানেও হতে পারে, কিন্তু কাজের ভেতর দিয়ে যাওয়ার সময় সে অসুস্থ হয়েছে, সেজন্য থ্রু মানে বেশিরভাগই ভেতর দিয়ে যাওয়াটা বোঝায়। পাঁচটা কি বলছে, বিদিশা কেম টু নো ইট অফ ইট থ্রু আ কমন ফ্রেন্ডস অফ আওয়ার্স। তাহলে কার মাধ্যমে, এখানে মাধ্যম হিসেবে বোঝা যাচ্ছে যে আমাদের একজন কমন ফ্রেন্ড রয়েছে, তার মাধ্যমে কে জানতে পেরেছে, বিদিশা কেম টু নো। ঠিক আছে, বিদিশা জানতে পেরেছে। তাহলে 18টা দেখতে হবে, মনোজ ইজ কামিং ব্যাক টু প্যাভিলিয়ন। তাহলে টু মানে এখানটা কি বলছে, আমরা জানি টু মানে ইনটু পড়েছি যেরকম, টুটাও দেখবো। ঠিক আছে, এক সেকেন্ড একটু তোমরা হোল্ড করো তো। সরি, একটা আর্জেন্ট কল এসেছিল, হ্যাঁ, যাই হোক। তাহলে টু মানে আমি কি বলেছি, কোনো একটা দিকে বোঝাবে, ইন্টুর মতোই। তাহলে ইন্টুর মতো এটা তো কি কি আছে আমরা একবার দেখে নিই। মনোজ ইজ কামিং ব্যাক টু প্যাভিলিয়ন। তাহলে মনোজ প্যাভিলিয়নের দিকে ফিরে আসছে, মানে এটা দিক বোঝাচ্ছে। অর্ণব ট্রাইড হিজ লেভেল বেস্ট টু দ্য এন্ড। এখানে টু মানে শেষের দিক পর্যন্ত নয়, শেষ পর্যন্ত, এটাও দিক দিক নির্দেশই করছে, কিন্তু সে তার চেষ্টা চালিয়ে গেছে একদম শেষ অবধি, শেষ পর্যন্ত। তিনটা কি বলছে, ইট ইজ 11:45 নাও। তাহলে এখন কটা বাজছে, 11টা বাজতে 15 মিনিট বাকি। তাহলে 11:45, মানে এটাও দেখো
11টার দিকেই ঘড়ির কাঁটাটা এগোচ্ছে, কিন্তু তবু কোয়ার্টার টু মানে কি, একটা অ্যাকচুয়ালি সময় বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে। চারটা কি বলছে, দ্য সকার টিম ওন বাই 3 গোলস টু 2। তাহলে এখানটা অনুপাত বোঝাচ্ছে, দুটোর তুলনায় এরা 3টে দিয়েছিল গোল, তাই এরা জিতে গেছে। ঠিক একইভাবে মার্ডার, এটা কি হলো, তুলনা বা অনুপাত বোঝালো। দ্য মার্ডারার ওয়াজ বিটেন টু ডেথ বাই দ্য মব। তাহলে যে খুনি তাকে কি করলো, মব মানে কি, জনতা, জনগণ, মানে কিছু লোকজন একসঙ্গে যখন থাকে, তো তারা কি করলো, বিটেন, বিটেন টু ডেথ মানে মৃত্যু, মানে পিটিয়ে মেরে দেওয়া যাকে বলে। তাহলে বিটেন টু ডেথ মানে মৃত্যু অবধি, মৃত্যু পর্যন্ত, যতক্ষণ না মারা গেল ততক্ষণ অবধি তাকে পেটানো হলো। হি ইজ সিনিয়র টু মি। তাহলে এখানটা তুলনা হচ্ছে, সে আমার থেকে বড়, আমার তুলনায় বড়। নেক্সট কি রয়েছে দেখি, দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। আন্ডার, আন্ডার মানে আমরা জানি নিচে, তাহলে টেবিলের নিচে বিড়ালটা শুয়ে যাচ্ছে মানে কি, ঘুমোচ্ছে মানে কি, এমন তো নয় টেবিলটা বিড়ালটাকে চাপা দিয়ে দিয়েছে, টেবিলটা রয়েছে তার ঠিক নিচে বিড়ালটা শুয়ে রয়েছে। তাহলে আন্ডার মানে আমি বলেছিলাম এমন নয় যে ঠেকে থাকতেই হবে, আবার ঠেকে থাকলেও অনেক সময় আন্ডার ইউজ করা যায়। দেয়ার ইজ এ ডেন্স ফরেস্ট আন্ডার দ্য হিলস। তাহলে এখানটা কি বোঝাচ্ছে, পাহাড়ের নিচে। এবার পাহাড়ের নিচে তো আর জায়গা নেই, সলিড জিনিস ওটা, টেবিলের মতো 4টে পায়া ভিতরে জায়গা এরকম তো নেই। তাহলে এখানটা কিন্তু পাহাড়ের যে পাদদেশ, হ্যাঁ সেইখানে জঙ্গলটা রয়েছে, সেইটা হচ্ছে ডেন্স ফরেস্টটা রয়েছে ওইখানে, সেই জন্য আন্ডার মানে ওই পাদদেশটাকে বোঝালো, নিচেই অ্যাকচুয়ালি বোঝালো। ইফ ইউ আর আন্ডার 18 ইয়ার্স, যদি তোমার বয়স 18 নিচে হয়, এখানটা কি হচ্ছে, এটা কি বোঝাচ্ছে, 18 বছরের নিচে, এটাও নিচে বোঝাচ্ছে কিন্তু কম, তোমার বয়সটা 18 বছরের কম হলে ইউ নিড নট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, তাহলে তোমার এই পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে না। দেয়ার আর অ্যাজ মেনি অ্যাজ 20 রিপোর্টার্স ইন দ্য অফিস আন্ডার দ্য ব্যুরো চিফ। তাহলে আন্ডার মানে এখানে নিচে, কার নিচে, ব্যুরো চিফের নিচে, মানে এখানটায় তার অধস্তন, ওরা কি বলছে, অধস্তন, তার থেকে পদমর্যাদায় নিচে যারা, তারা কি করছে, 20 জন রিপোর্টার এই ব্যুরো চিফের নিচে কাজ করছে। দ্য গভর্নর হাউস ইজ স্টিল আন্ডার রিপেয়ার, মেরামতির মধ্যে রয়েছে, এখানটা দেখো অনেকটা মধ্যে বোঝাচ্ছে, তাহলে গভর্নরের বাড়িটা মেরামতি চলছে, তার মানে মেরামতির মধ্যে রয়েছে, তাহলে আন্ডারটা এখানে নিচে হলো কিছুটা মধ্যে বোঝাচ্ছে। হুম, আমরা অনেক সময় দেখি না, দ্য লিফট ইজ আন্ডার মেনটেনেন্স। যাই হোক, দ্য প্রপোজাল ইজ আন্ডার কনসিডারেশন মানে সিদ্ধান্ত নেওয়ার আগে এখনো পর্যন্ত প্রস্তাবটাকে বিবেচনা করা হচ্ছে, সেটাও সেই মধ্যে থাকা, আলোচনার মধ্যে রয়েছে, কনসিডার মানে বিবেচনার মধ্যে রয়েছে। বেশ, আর বেশি বকাবো না, লাস্ট স্লাইড এটাই ছিল। উইথটা দেখো কি বলছে, আই হ্যাভ বট এ হাউস উইথ 4 রুমস। উইথ মানে সঙ্গে বা সমেত, এখানটা কি হচ্ছে, সমেত, 4টে ঘর সহ আমি একটা বাড়ি কিনেছি। ঠিক আছে, তাহলে এখানটায় সমেত হচ্ছে বা সহ, 4টে ঘর সহ। নিরঞ্জনা ওয়াজ সো অ্যাংরি দ্যাট সি ওয়েন্ট ট্রেমলিং উইথ রেজ। ঠিক আছে, তাহলে এখানটা কি বোঝাচ্ছে, উইথ রেজ মানে একদম হিংস্রতার সাথে কি করছে, গর্জন করছে বা কিছু করছে। উইথ মানে এখানটা কারণ বোঝাচ্ছে। ঠিক আছে, নিরঞ্জন ওয়াজ সো অ্যাংরি, এত রেগেছিল, দ্যাট সি ওয়াজ ট্রেমলিং উইথ রেজ, সে গজরাচ্ছিল রাগের সঙ্গে। ঠিক আছে, এটা এই রাগটা কারণ, আর তার ফলটা এটা, সেই জন্য এখানটা কারণ হিসেবে ব্যবহার হয়েছে। রাজা ইজ গোয়িং টু দিল্লি উইথ মাই আঙ্কেল, এটা সঙ্গে, কারোর সঙ্গে সঙ্গে আমরা যাই যখন, এটা আমরা খুব ইজি দেখেছি সবসময়। চারটা কি বলছে, দ্য টোটাল রেসপন্সিবিলিটি ফর দ্য প্রজেক্ট, হ্যাঁ, রেস্ট উইথ দেবব্রত। তাহলে রেস্ট উইথ মানে এখানটা দেখো এই দেবব্রতর ওপরে পুরো রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া হয়েছে, মানে এখানটায় কিন্তু তার সাথে দেবব্রতর সঙ্গে সমস্ত রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে এরকম কিন্তু নয়, মানে তার উপরেই দেওয়া হয়েছে। ঠিক আছে, অন দেবব্রত করা যেত না, এখানটায় উইথ দেবব্রত কেন করেছে, ওই যে রেসপন্সিবিলিটিটা প্রজেক্টের, দেবব্রত থাকবে তবেই প্রজেক্ট থাকবে, সেই জন্য অনেকটা দেবব্রত সহ রিলেশনটাও বোঝাচ্ছে, আবার দেবব্রতর ওপরে দায়িত্বটাকে দেওয়া হয়েছে সেটাও বোঝানো হচ্ছে, সেই জন্য রেস্ট উইথ দেবব্রত, রেস্ট অন দেবব্রত নয়। হি ফট লং অ্যান্ড হার্ড উইথ হিজ এনিমি, তাহলে সে দীর্ঘক্ষণ কঠিন লড়াই করলো উইথ হিজ এনিমি, এনিমির সঙ্গে, কিন্তু এখানটার সঙ্গে নয়, সে আমার সঙ্গে নয়, সে আমার বিপক্ষে,
তাহলে এখানটা উল্টো বোঝালো, যুদ্ধের নিয়ম কি, এনিমি এক পক্ষ আর আমি এক পক্ষ, তাহলে এখানটা উইথ মানে তার সঙ্গে সহাবস্থান তো বোঝাচ্ছে না, কিন্তু এখানটা বিপক্ষে হলো উইথ দিয়ে ব্যবহার করা হয়েছে বা উইথ দিয়ে বোঝানো হয়েছে। চলো আজকে এইটুকুই ছিল, তাও ঘন্টাখানেকের উপর, সরি 1.5 ঘন্টার উপর হতে চললো। এবার কথা হচ্ছে তোমরা কে কে পাসওয়ার্ড চাও? চাও না পাসওয়ার্ড কেউ? কল্পিতা বদ্ধ পাসওয়ার্ড চায়, আর কি পাসওয়ার্ড চায়? পাসওয়ার্ডটা আমি গেস করতে বলেছিলাম, না হলে ক্লাসে দেবো বলেছিলাম। বেশ, ঠিক আছে। বেশ, আজকের ক্লাসটা কেমন লাগলো, ভালো না খুবই বোরিং? একদম সঠিকটা লিখবে সবাই। মন থেকে ভালো বলছো না, আজকে একটু বোরিং লেগেছে যাই বলো। কারণ আমি লেসন প্ল্যানটা রেডি করার সময় আমার মনে হচ্ছিল যে এই জিনিসটা তোমাদের একটু বোরিং লাগবে। যাই হোক, যে স্টাডি মেটেরিয়াল হিসেবে আমি যেটুকু তোমাদের দেবো সেটুকু ভালো করে দেখে নিও, বোরিং লাগলেও দেখে নিও, ওটুকু তোমাদের কাজে আসবে। চলো পাসওয়ার্ড রিফিল করে দিচ্ছি, বলে দিচ্ছি। পাসওয়ার্ড কি হতে পারে?